আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি আমরা। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিন। সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু জানাই যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, শুনতে না পারলে একটু মনোযোগ বেশি দিতে হবে, কারণ অন্য একটা ভিন্ন একটা পরিবেশে ক্লাস নিচ্ছি, যার কারণে আমার ক্লাসরুম না এটা। একটু দেখি তাহলে আমাদের কারেকশনের ক্লাস। কারেকশন আসলে কোনো অধ্যায়ের নাম নয়, ইংলিশ লিটারেচারের ইংলিশ গ্রামারের কোনো অধ্যায়ের নাম কারেকশন নয়। এটা সবগুলো অধ্যায়ের সমন্বয়, সবগুলো অধ্যায় থেকে আমরা কারেকশনে পাবো। শুরু করছি। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, আমি এর মধ্যে কারেক্ট এবং ইনকারেক্ট সব সেন্টেন্সে আছে। কারেক্ট ইনকারেক্ট সব সেন্টেন্সে লিখবো, সামনের দিকে লিখবো। আপনাকে ক্লিয়ার করতে হবে কোন সেন্টেন্সগুলো কারেক্ট, কোনগুলো ইনকারেক্ট। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা মানে একটু দেখা যাচ্ছে না, একটু বলে দিচ্ছি। এখানে প্রবলেম হচ্ছে যে ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। ইট ওয়াজ আস, এটা আমরা ছিলাম যারা এটি করেছিলাম সে আসার পূর্বে। সে তো এসেছিল। হি কেম, তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। সে আসার পূর্বে আমরা কাজটি করেছিলাম। ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। এই সেন্টেন্সটি কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে এটা কারেকশন করে লিখে জানাতে পারেন। যাদের চোখে এই সেন্টেন্সটি ভুল দেখা যাচ্ছে বা ভুল ধরা পড়ছে, তারা একটু দ্রুত সেন্টেন্সটির কারেকশন কোথায় হবে বা সেন্টেন্স কারেক্ট কোনটা হবে, এই সেন্টেন্সের কারেকশন কোনটা হবে সেটা আমরা জানিয়ে দিই। কারেক্ট সেন্টেন্সটি কি হবে যদি ইনকারেক্ট হয়ে থাকে। আমরা বলছি এখানে সেন্টেন্স কারেক্ট এবং ইনকারেক্ট। আমরা কিন্তু পরীক্ষার হলে দেখি না যে আমাকে কি ইনকারেক্ট আইডেন্টিফাই করতে বলা হচ্ছে নাকি কারেক্ট সেন্টেন্স চাচ্ছে। চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট এটা চাচ্ছে, নাকি চারটা সেন্টেন্সের মধ্যে কোনটি ভুল সেন্টেন্স, রং সেন্টেন্স এটা চাচ্ছে। আমরা এটা কিন্তু ভুলে যাই, এবং এটা কিন্তু প্রশ্নে না দেখেই আমরা হয়তো কমন কোনো সেন্টেন্স পড়ে গেছে যে এটা আমার কাছে কারেক্ট মনে হচ্ছে, আমরা দিয়ে দিলাম। কিন্তু আসলে পরীক্ষক চাচ্ছিল এটা ইনকারেক্ট কিনা। এই ঝামেলাটা অনেকের হয়ে থাকে। তো আমরা জানতে চাচ্ছি প্রথম সেন্টেন্সটি কারেক্ট হবে কিনা। প্রথম সেন্টেন্সটি আসেন। এক নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। ইট ওয়াজ আস হু ডিড ইট, যেটা আমরা করেছিলাম সে আসার পূর্বে। হ্যাঁ, এই সেন্টেন্সটা আমি বলে দিচ্ছি, একটু ইজি করছি আপনাদের জন্য। এটি রং সেন্টেন্স। ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম, সেন্টেন্সটি রং। এই সেন্টেন্সের কারেকশন কি হবে? কারেক্ট সেন্টেন্স আমরা কোনটা লিখতে পারি? এক বুঝতে পারছি না শাইন আলম, বুঝতে পারার তো কিছু নাই। ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। ইট ওয়াজ আস হু ডিড ইট বিফোর হি কেম। প্রথম সেন্টেন্সটা হয়তো একটু আলো পড়ছে, যেন বোঝা যাচ্ছে না। পরের সেন্টেন্সগুলো ক্লিয়ার। প্রথম সেন্টেন্সটা বারবার বলে দিচ্ছি, ইট ওয়াজ আস। শুনতে তো পাচ্ছেন? ইট ওয়াজ আস, এটা আমরা ছিলাম। হু ডিড ইট, যারা এটি করেছিলাম। হু ডিড ইট, হু ডিড ইট, ইট মানে ইহা। বিফোর হি কেম, সে আসার পূর্বে। বিফোর হি কেম বা শি কেম, সে আসার পূর্বে। তাহলে এটা কোনো আমরা ভুল পাচ্ছি কিনা। আমি অনেকে দেখছি বারবার বলছি দর্শক হবেন না, পারফর্মার হন, কাজ দেবে। ব্রু আঙ্গুলটা একটু কাজে লাগাই। হ্যাঁ, কাজে লাগিয়ে জানিয়ে দিই যে এই সেন্টেন্সটির কারেক্ট ফর্ম কি হবে। শিয়াব আলম চেষ্টা করেছেন, উনি লিখেছেন একের উইটা কারেক্ট হবে এটা বলছেন। হ্যাঁ, আচ্ছা, আমি এক নম্বরটা হেল্প করছি, বাকিগুলো আপনি হেল্প করবেন। হ্যাঁ, বিভার্বের পর সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে বিভার্বের পর যখন অবজেক্টিভ ফর্ম থাকবে সেন্টেন্স ইনকারেক্ট হবে। ইটস মি না, ইটস আই, ইটস সি, ইট ওয়াজ আই, ইট ওয়াজ উই। তাহলে আজ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তাহলে বিভার্বের পর সাবজেক্টিভ ফর্ম হবে নাকি অবজেক্টিভ ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। বিভার্ব কি? অ্যামিজার ওয়াজার। অ্যামিজার ওয়াজারের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো বসে।
সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। ওয়ার, দে, ইজ হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজার, তাহলে এম ইজ আর ওয়াজারের পরে আই বসে, উই বসে, দে বসে, হু বসে, এগুলো সাবজেক্টিভ ফর্মগুলো বসে। তাহলে এটা একটা ভুল ছিল যে ইট ওয়াজ আস হবে না, ইট ওয়াজ উই, ইট ওয়াজ হি, ইট ওয়াজ দে, ইট ওয়াজ শি, সবগুলো কারেক্ট। কিন্তু আমরা কেন উই নিব? কারণ আসের সাবজেক্টিভ ফর্ম উই, এটা একটা ভুল ছিল। আরেকটি ভুল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের পরের অংশে লেখা আছে হি কেম, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে লেখা আছে। হি কেম এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, হি কেম শেষে ছিল। তাহলে সে তো এসেছিল, ঠিক আছে, তার পূর্বে তো আমরা কাজটি করেছিলাম। তাহলে সে এসেছিল, এটা পাস্ট, আমরা কাজটি করেছিলাম এটা অধিকতর পাস্ট, এক্সট্রিম পর্যায়ের পাস্ট। তাহলে পাস্ট প্রধানত দু প্রকার বলেছিলাম, একটা হচ্ছে এক্সট্রিম পাস্ট, একটা হচ্ছে প্রাইমারি পাস্ট। একটা প্রাইমারি পাস্ট, একটা হচ্ছে এক্সট্রিম পাস্ট। এক্সট্রিম পাস্ট মানে এটা বেশি অতীত। তাহলে যেটা বেশি অতীত হবে সেই ভার্বটির সাথে সবসময় হেড প্লাস বি থ্রি হবে। যে ভার্বটি বেশি অতীতের কাজ করবে, মানে আগে সংগঠিত হবে একটা অতীত থাকা সত্ত্বেও আরেকটি অতীত বেশি পর্যায়ের কাজটি করে ফেলবে, সেটা হবে হেড প্লাস বি থ্রি। তাহলে এই সেন্টেন্সের কারেকশন হবে, it was we who had done it. It was we who had done it before he came. It was we, এটা আমরাই ছিলাম, who had done it, যারা এটা করেছিলাম, before he came, সে আসার পূর্বে আমরাই এটি করেছিলাম। আমরা সেকেন্ড সেন্টেন্স চলে যাচ্ছি। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন হি, ইউ অ্যান্ড আই। এই সেন্টেন্সে কোনো রং আছে কিনা? এই সেন্টেন্স তো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন হি, ইউ অ্যান্ড আই। আমটি তিনজনের মধ্যে ভাগ করে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো কারেকশন আছে কিনা? সবাই আমাকে কি শুনতে পাচ্ছেন? রেসপন্ড করছেন না কেন? আচ্ছা, আমরা এখানে একটা সেন্টেন্স ভুল বলি, রেসপন্স করছে না কেন? আসলে সেন্টেন্স থেকে রেসপন্স হবে না, রেসপন্ড হবে। রেসপন্ড এটা আমরা অনেকে বলি না, কথাটা হবে কি রেসপন্ড। আর আমরা কি বলি, তুই রেসপন্স করছিস না কেন ফোনটা? আমি তোকে এত ফোন দিচ্ছি, এরপরে তুই ফোন রেসপন্স করিস না। রেসপন্স না, রেসপন্ড। ওকে, তাহলে রেসপন্ড বলবেন এখন থেকে। সে আমার ফোন রেসপন্ড করে না, সে আমার কথাকে রেসপন্ড করে না। আপনার কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু ক্লিয়ার করবেন, শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন কিনা? লিখে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। মাহমুদুল হাসান বলছেন তাহলে 2 নম্বর সেন্টেন্সটা কারেক্ট বলছেন কিনা। শান্তিদুল ইসলাম বলছেন বিটুইন দুজনের মধ্যে বোঝায়, কিন্তু এখানে তিনজন হয়ে গেছে। হ্যাঁ, এটা সুন্দর কথা যে এখানে যেহেতু তিনজন হয়ে গেছে, একটা হচ্ছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, হি, ইউ অ্যান্ড আই, তিনজনের কথা বলা হচ্ছে যেহেতু, তাহলে এখানে বিটুইন ব্যবহার করা অযৌক্তিক, তাই না? বিটুইনটা হবে না। তাহলে কি হবে? তিনজনের মধ্যে, দুজনের মধ্যেও বিটুইন অ্যামাং হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন তিনজনের মধ্যে কোনো কিছু বোঝাবে, কার্যকারণ রিলেশন বোঝাবে, তখন সেটা আমরা অ্যামাং দিব। অ্যামাং, হ্যাঁ, এটা বিটুইন হবে না, অ্যামাং হবে। এটা একটা কারেকশন ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। রেসপন্ড করার জন্য কি বলবেন এখন থেকে? রেসপন্স। আগে বলতেন রেসপন্স, এটা বলা যাবে না। অ্যামাং বসালে ঠিক হবে, সঞ্জিতা বলেছেন। হ্যাঁ, অ্যামাং আমি বসিয়ে দিয়েছি, এখন আপনি খুশি কিনা? ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামাং হি, ইউ অ্যান্ড আই, এটা বসিয়ে দিয়েছি, এখন আপনি কারেক্ট কিনা? রং বিটুইন হবে না, শেষে মি হবে। আচ্ছা, মি আরেকজন বলছেন তানজিম নদী, উনি বলছেন মি হবে। তোরাটা আমি কেটে মি দিলাম, উনি খুশি কিনা? আপনি খুশি কিনা? শুধু আপনি খুশি হলে হবে না, এক্সামিনে খুশি হতে হবে। হ্যাঁ, ফাহিম হৃদয় চেষ্টা করেছেন, কিন্তু এখনো কারেকশন আসে নাই। আমরা কারেক্ট সেন্টেন্সটা চাচ্ছি। বিটুইন হি অ্যান্ড মি বলেছেন একজন, বিটুইন ইউ, হি অ্যান্ড মি, এটা তাসনিম, নিসার তাসনিম চেষ্টা করেছেন। রুবি আবারও বলছেন অ্যামাং, অ্যামাং আমি আগে দিয়েছি। অ্যামাং এটা একটা ভুল ছিল, প্রেপোজিশনের কারেকশন ছিল এখানে, আমরা প্রেপোজিশনটা কারেক্ট করে দিয়েছি। কারণ তিনজনের মধ্যে কার্যকারণ সম্পর্ক বোঝালে অবশ্যই আমরা অ্যামাং দিব, বিটুইন নয়।
তাহলে এখানে তিনজন যেহেতু আছে, একজন বলছিল নদী বলছেন যে এখানে মি দিলে হয়ে যাবে, তো মি দিয়ে দিয়েছি। আরেকজন আবার বলছেন যে এই যে নিসাত উনি বলছেন যে এখানে ইউ দিতে হবে, তো ইউ দিয়ে দিলাম। আপনারা যেভাবে চাচ্ছেন এভাবে দিয়ে যাবে, সমস্যা নেই। আপনি বলছেন যে ইউ দেন, তারপরে কি বলছেন তারপরে যেন হি বলেছেন নাকি হি, অ্যান্ড এরপরে কি বললেন আই না মি, কি বসাবেন আমি জানি না কোনটা কারেক্ট হবে তাহলে। হ্যাঁ এমন তো বসিয়েছি রবি, আমি নতুন কিছু চাচ্ছি। আচ্ছা আমি এটাও কারেক্ট করে দিচ্ছি, বাকি দুটো কিন্তু আপনার কারেক্ট করবেন, কারণ এটার সাথে বাকি দুইটার রিলেশন রয়েছে, রিলেটেড সেন্টেন্স। বাকি দুটো সেন্টেন্স রিলেটেড সেন্টেন্স 2 নম্বরের সাথে। তাহলে আমরা এখানে তিনজনের মধ্যে যখন কার্যকারণ রিলেশন বুঝবো তখন অবশ্যই বিটুইন না বসে অ্যামং বসবে, এটা খুব ক্লিয়ার, ছোটবেলা থেকে আমরা জানি এমন। কিন্তু এই অ্যামংটা হচ্ছে প্রেপোজিশন, বিটুইনটাও প্রেপোজিশন ছিল। তাহলে প্রেপোজিশনের কারেকশন এখানে ছিল, যখন আপনি প্রেপোজিশন বসালেন, প্রেপোজিশনের পরে যখন প্রোনাউনের ফর্মগুলো বসাবেন, ভালো করে মাথায় নিন, প্রেপোজিশনের পরে যখন প্রোনাউনের ফর্মগুলো বসাবেন কখনো সাবজেক্ট ফর্ম নেবে না, কিন্তু বিভার্বের পরে অবশ্যই সাবজেক্ট ফর্ম নেবে। বিভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসালে সেই ফর্মটা হবে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম, আই, উই, ইউ, হি, শি, দে, হু, এই ফর্মগুলো বসবে। কিন্তু যখন বলা হচ্ছে যে প্রেপোজিশন, ফর আই কখনো বসে না, টু হি কখনো বসে না, টু শি কখনো বসে না, তাহলে অ্যামাং হি কেন বসবে, অ্যামাং আই কেন বসবে, অসম্ভব, বসতে পারে না। তাহলে এখানে একটা ব্যাপার ছিল যে প্রেপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসাতে হলে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, সাবজেক্টিভ ফর্ম নয়। তাহলে এখানে অ্যামং, এখানে আমরা তিনটা ফর্ম, প্রোনাউনের ফর্ম ছিল, তিনটাই অবজেক্টিভ ফর্ম বসবে। কেউ কেউ মনে করছেন যে লাস্টেরটা মি দিলে হয়ে যাবে, না হবে না। এই যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ না, কারণ এখানে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোজ না, অ্যামং ইউ, হ্যাঁ ইউ আবার হি দিলে হবে না, দেখেন ইউ লিখতে হবে, তারপরে লিখতে হবে হি, না হবে হচ্ছে হিম, হিম অ্যান্ড মি। কারণ কি, আমি আপনাকে বলেছিলাম একটা প্রশ্ন পরীক্ষায় আসবে প্রোনাউন থেকে, সেটা আপনার মনে আছে কিনা। প্রোনাউন যখন একটা সেন্টেন্সে একাধিক বসে, একাধিক প্রোনাউন যখন কোন সেন্টেন্সে বসে, তখন প্রোনাউনের বসার পদ্ধতি বা সিস্টেম হচ্ছে 2-3-1। 2-3-1 231 পদ্ধতিতে বসে। দ্যাট মিন্স প্রথমটা বলবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এটা হচ্ছে প্রোনাউনের বসার চিরাচরিত পদ্ধতি, এটা ব্যতিক্রম সে করবে না। এটা হচ্ছে প্রোনাউনের চিরাচরিত পদ্ধতি হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন বসাতে হবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আমি এটা খুব ভালো করে আপনাকে বলে দিয়েছিলাম যেটা পরীক্ষা আসবে, এবং এটা শুধু মনে রাখতে হবে আমরা পড়ে হচ্ছে 1 2 3, কিন্তু 1টা লাস্টে চলে যাবে। প্রোনাউনের বসার সিস্টেম যেহেতু এটা 1 এর সাথে চুক্তি হয়েছে, তুমি শেষে যাবা। তাহলে 1 2 3 আমরা গ্র্যাজুয়ালি পড়ি ছোটবেলা থেকে, একদম ক্লাস 1 থেকে, নার্সারি থেকে পড়ি যে 1 2 3, কেউ 3 2 1 এভাবে পড়ি না। তাহলে এই 1টা শেষে চলে যাবে, এটুকু মাথায় রাখতে হবে, শুধু 1টা শেষে চলে যাবে। তাহলে তিনটা ফর্ম যখন কোন সেন্টেন্সে বসবে তখন প্রথমে বসবে সেকেন্ড পারসন, দ্যাট মিন্স টু, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এই চেহারাগুলো, এই ইউ হিম মি হলো কেন, ইউ হিম মি হলো এই কারণে প্রোনাউনের জন্য। যদি প্রোনাউন থেকে প্রেপোজিশনের জন্য, যদি প্রেপোজিশন থেকে না থাকতো তাহলে আমাকে হি কে হিম বানানো লাগতো না, আই কে মি বানানো লাগতো না। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি, তাহলে সেন্টেন্সটার কারেক্ট ফর্ম হচ্ছে দুই জায়গায় বলছিল, একটা হচ্ছে প্রেপোজিশনের রং প্রেপোজিশন বসানো ছিল, আর একটা হচ্ছে প্রোনাউনের যে সিরিয়াল, যে সিস্টেমেটিক যে চিরাচরিত পদ্ধতি হচ্ছে 2-3-1, এটা বসাতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে প্রেপোজিশনের পরে যখন প্রোনাউনের ফর্মগুলো বসাবেন, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যাই থাকুক, প্রেপোজিশনের পর যখন প্রোনাউনের ফর্মগুলো বসাতে হবে তখন অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, আর বিভার্বের পরে যখন প্রোনাউন ফর্ম বসাতে হবে তখন সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এই জিনিসটা একটু ভুলে গেলে চলবে, একটু মাথায় রাখতে হবে। তাহলে 2-3-1 এই গ্র্যাজুয়ালিটি ঠিক রাখতে হবে, এই সিরিয়ালটি ঠিক রাখতে হবে, সাথে সাথে দেখতে হবে তার আগে প্রেপোজিশন আছে কিনা। যদি প্রেপোজিশন থাকে তাহলে প্রথম হবে সেকেন্ড পারসন, তারপরে হবে থার্ড পারসন, এবং লাস্টে হবে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন না থাকে, না থাকুক সমস্যা নাই। যদি এখানে সেকেন্ড পারসন না থাকে, না থাকুক সমস্যা নাই, তাহলে হবে হিম অ্যান্ড মি। যদি এখানে থার্ড পারসন না থাকে, না থাকুক সমস্যা নাই, প্রথমে হবে ইউ অ্যান্ড মি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কোনো আর কোনো ভুলের কোনো অবকাশ নেই, সেন্টেন্সটা এখন কারেক্ট। আমরা 3 এবং 4 বলেছিলাম, 1 এবং 2 আমি দায়িত্ব নিলাম, এখন 3 এবং 4-এর দায়িত্ব আপনি নেবেন। 3 4 রিলেটেড, 1 2 এর সাথে রিলেটেড সেন্টেন্স হচ্ছে 3 4। 3-এ বলা হচ্ছে লেট ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি। 4-এ বলা হচ্ছে হি অ্যান্ড নট আই অ্যাম গিলটি। 5 হোসেন হৃদয় চেষ্টা করেছেন যে লেট মি ইউ অ্যান্ড, কি বলছে, লেট মি ইউ অ্যান্ড হিম,
লেট মি ইউ অ্যান্ড হিম, উনি একটা কারেকশন দিয়েছেন। আচ্ছা, শাহিন আলম বলছেন যে আই ইউ অ্যান্ড হি আর, আচ্ছা এটা এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে আই অ্যান্ড হি। 5 নম্বরে ওয়ান্টস, অনেকগুলো একসঙ্গে একসাথে লিখেছেন, উনি না লিখে থাকতে পারছেন না। হ্যাঁ অনেকগুলো, আপনি অনেকগুলো মনে হয় সবগুলোই ভুল করেছেন কিনা এটা হচ্ছে কথা। হ্যাঁ আপনি 2-1টা কারেক্ট করেছেন, ঠিক আছে। আচ্ছা একটা কারেক্ট করেছেন হয়তো আপনি, একটা কারেক্ট অ্যান্সার করেছেন অনেকগুলোর মধ্যে। তো অনেকগুলোর মধ্যে একটা কারেক্ট করলে কিন্তু নেগেটিভ মার্কে পরে কি হবে বুঝতে পারছেন। ফাজিলাতুন নেসা চেষ্টা করেছেন লেট মি ইউ অ্যান্ড হিম আর গিলটি। কবির এনাম চেষ্টা করেছেন আই ইউ অ্যান্ড হি ইজ। আচ্ছা নিসাত তাসনিম লেট মি ইউ অ্যান্ড হিম ইজ গিলটি। অসাধারণ ভুল, অসাধারণ ভুল, সবগুলো এক্সেলেন্ট রং। তাহলে এক্সেলেন্ট কারেক্ট করতে হবে, রং না। তাহলে আমি বলেছিলাম যে একটু আগে যে প্রোনাউনের সিরিয়াল নিয়ে কথা বলছিলাম, আরেকটা বলছিলাম যে প্রোনাউন কোথায় অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশন বা অবজেক্টিভ ফর্ম বসে, আরেকটা হচ্ছে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমি বলেছিলাম 2 এর সাথে 3 রিলেটেড, 1 2 এর সাথে 3 4 রিলেটেড। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রেপোজিশনের পরে যদি প্রোনাউনের কোন ফর্ম বসে, প্রেপোজিশনের পরে যদি প্রোনাউনের কোন ফর্ম বসে এবং লেটের পরে যদি প্রোনাউনের কোন ফর্ম বসে, তাহলে লেট এবং প্রেপোজিশন মাথায় রাখি। এটা পড়ে গেছে আপনাকে, আপনি ভুলে গেছেন, আপনি এখন স্বীকার করবেন না আমি জানি। লেট এবং প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসে। লেট এবং প্রেপোজিশনের পর প্রোনাউনের কি ফর্ম বসে, আমি একটু লিখে দিচ্ছি। লেট এবং লুক এট দ্য বোর্ড, খুব ভালো করে মাথায় রাখেন, এই জায়গা থেকে প্রশ্ন হবে বলেছিলাম, আপনি ভুলে গেছেন, আর কিন্তু আমি ভুলি নাই। লেট আর একটা হচ্ছে প্রেপোজিশন, এরপরে অবশ্যই অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ না বসলে আপনার গুনাহ হবে। অবজেক্টিভ ফর্ম বসে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তাহলে আপনাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে যে লেটের পরে সব সময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে। এটা আমরা ভুলে যাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যায়। বিলিভ মি, লেটটা আপনি যে ফর্মে বসাবেন, অ্যাক্টিভে বসাচ্ছেন বসান, প্যাসিভে বসাচ্ছেন বসান, ইনডিফিনিট বসাচ্ছেন বসান, ফিউচারে বসাচ্ছেন বসান, সাবজেক্ট চেঞ্জ করছেন করেন, থার্ড পারসন দিচ্ছেন দেন, যা ইম্পারেটিভ দিচ্ছেন দেন, কি দিবেন দেন, যা কিছু দেওয়ার ইচ্ছা সবকিছু দেন। কিন্তু লেটের পরে যদি 100 ওয়ার্ডের পরে আপনি ভার্ব বসান, ভার্বকে বেস ফর্ম বসাতে হবে। এটাই চূড়ান্ত, স্টুডেন্টরা ভুলে যায়, পরীক্ষক তো বলে না, ভালো করে বুঝি। লেটের পরে ভার্ব বসলে ভার্ব সবসময় বেস ফর্ম হবে। লেটের পরে ভার্ব বসলে ভার্ব সবসময় বেস ফর্ম হবে। লেটের পরে প্রোনাউন বসলে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। যতবার বসাবেন ততবার অবজেক্টিভ ফর্ম। অ্যান্ড বাট অর নট দিয়ে আপনি একাধারে 100 প্রোনাউন বসিয়েছেন, 100 প্রোনাউনই অবজেক্টিভ ফর্ম বসবে। বি কেয়ারফুল। এবং সাথে সাথে কি বলছি যে যে লেট এবং অবজেক্টিভ ফর্ম বসে এবং লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, যতজনের পরে বসান। এখানে অনেকগুলো ওয়ার্ড ঢুকিয়ে দিয়েছেন দেন, এখানে অনেকগুলো প্রোনাউন ঢুকিয়েছেন দেন, সমস্যা নাই। একটা ভার্ব বসলে ভার্বটা বেস ফর্ম বসবে। তাহলে এটা আগে বুঝি, এটা 2 নম্বরটা। লেটের পরে যে ভার্বটা বসিয়েছেন এটা ভুল। লেটের পরে ভার্ব বসাতে হলে আপনি কখনো কি বলেন যে লেট মি সেইড, বলেন কিনা? লেট মি প্লেড, বলেন কিনা? লেট মি কেম, বলেন কিনা? বলেন না। আপনি বলেন লেট আস গো। গো বলেন কেন? কি কারণে বলেন? কারণটা কি? কি জন্য বলেন লেট আস গো? কারণ লেটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে এম এর বেস ফর্ম কি? এমটা তো প্রেজেন্ট ফর্ম, এম এর বেস ফর্ম হচ্ছে বি। এম এর বেস ফর্ম কি? বি। মাথায় রাখি, এম আর ইজ ওয়াজ ওয়ার বিন, এই সবগুলো বিভার্বের বেস ফর্ম হচ্ছে বি। এই সবগুলো বিভার্বের বেস ফর্ম কি? বি। তাহলে লেটের পরে যত কিছুই বসান, এরপর মাঝখানে কত কিছু বসান, যদি ভার্ব আইডেন্টিফাই করতে বলা হয়, তাহলে ভার্বের বেস ফর্ম বসানো অবশ্যই অবশ্যই আপনার উচিত। তাহলে এখানে লেটের পরে বেস ফর্ম আমরা বসিয়েছি, ঠিক আছে, এটা একটা কারেকশন ছিল। আর লেটের পরে এখানে দেখেন ইউ, হি এন্ড আই, এগুলো তো বসানো যাবে না, কারণ লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। লেটের পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে ইউ তো অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম একই রকম থাকে, হিটা হিম হয়ে যায় আর আইটা মি হয়ে যাবে। কিন্তু কথা আছে, কথাটা আপনার সাথে আলোচনা হয়েছে, কথা হচ্ছে অপরাধের ক্ষেত্রে, শুধু অপরাধের ক্ষেত্রে প্রোনাউনের বসার স্টাইল হচ্ছে 1 2 3, যেটা আপনি মনে রাখা সহজ, যেটা আপনি জানেন ফ্রম নার্সারি, তাই না? যেটা আপনি জানেন যে 1 2 3 আমরা পড়েছি, এটা অপরাধমূলক কোনো ভার্ব। সাইকেল চুরি, গরু চুরি, হ্যাঁ আপনি গরু চুরি করতে গেছেন, ধরা পড়ছেন, ভালো কথা।
গরু চুরি করতে গেছেন তিনজন, এই তিনজন কিভাবে বসবে? এখন তিনজন বসবে, আপনি নিজের দোষটা আগে স্বীকার করবেন, ধরাটা আপনি পড়েছেন, তাহলে নিজের দোষ, তারপরে তোমার দোষ, আর ওর দোষ। তাহলে এই তিনটা বিষয়, প্রথম ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তার থার্ড পারসন। অপরাধমূলক কোনো কারাপশন করেছেন, কোনো ইভটিজিং করেছেন, মানে অপরাধমূলক যে কোনো ভার্ব যদি সেন্টেন্সে থাকে এবং সেখানে যদি প্রোনাউনের ব্যবহার বলতে বলা হয়, প্রোনাউনের ব্যবহার দেখাতে বলা হয়, আইডেন্টিফাই করতে বলা হয়, তাহলে সেখানে হবে 1 2 3। তাহলে গিলটি ফিলের কথা বলা হচ্ছে। অপরাধের সাথে জড়িত নেই ভাবটা, অবশ্যই ক্রাইমের সাথে জড়িত, গিলটি। তাহলে এখানে তখন হবে প্রথমে ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন আই দিলে হবে না, না না আই দিলে হবে না, কারণ দিতে হবে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে দেখেন এক সেন্টেন্সে অনেক কারেকশন থাকতে পারে। লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে এবং অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে ঠিক আছে, কিন্তু ফার্স্ট পারসন বসিয়েছি আমরা 1, কারণ এর অপরাধমূলক ভার্ব রয়েছে। এরপরে বসাবো ইউ, ইউটা এখানে অবজেক্টিভ ফর্ম, কারণ লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে 2 নাম্বার। এরপর আমাকে বসাতে হবে 3 নম্বর ফর্ম, হিম। তাহলে দেখেন 1 2 3, 1 2 3 ও প্রোনাউনের বসার একটা স্টাইল, কখন? যখন অপরাধমূলক কোনো ভার্ব ওই সেন্টেন্সে দেখা দেবে। তাহলে 1 2 3 আমরা বসিয়েছি, তার মানে সেন্টেন্সটা এই পর্যন্ত কারেক্ট। ভার্বের কি বিষয়টা ছিল? ভার্বের বিষয় ছিল যে লেট ব্যবহার করলে সেটা অ্যাক্টিভ, প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফাইন্ড, পাস্ট ইনডিফাইন্ড, ইম্পারেটিভ সেন্টেন্স, যেভাবে যে সেন্টেন্সে যেভাবে বলা হোক, লেট একবার ব্যবহার করলে সেখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা ফর যে আইন ব্যবহার করতেই হবে। তাহলে এখানে বি, এখন সেন্টেন্সটি কারেক্ট। তাহলে বুঝতে পারছেন আমাদের কত ভুল থেকে যায়। সুইটি রহমান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাইট ভার্ব V1 V2 হয়, তাহলে হি ইজ রাইটিং আ লেটার, এখানে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব কোনটা হবে? আপনি বলেন সুইটি রহমান, আপনাকে জানতে চাচ্ছি এখানে কোনটা ফাইনাইট ভার্ব হবে। ভাইয়া আমি আপনাকে আবারও বলছি, আপনি মানে মনোযোগ দেন না, সহজভাবে শিখাই এই কারণে মনোযোগ দেন না। যদি রুলস গুলো পড়াতাম গ্রামারের গদবাদা রুলস গুলো, তাহলে আপনার খুব মজা লাগতো। খুব ভালো করে আজকে বুঝে রাখি, আবারও বলছি, যে কোনো ধরনের ভার্ব পান, যে কোনো, সেটা স্ট্রং হোক, মোডাল হোক, এটা উইক হোক, এটা যে কোনো ধরনের, সেটা অক্সিলারি ভার্ব হোক, সেটা রিলেটেড অক্সিলারি হোক, সেটা হচ্ছে ভাইটাল অক্সিলারি হোক, সেটা জেনারেল অক্সিলারি হোক, যে কোনো ধরনের ভার্ব যদি ভার্বের 1 নম্বরে থাকে ওটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যদি 2 নম্বরে থাকে সেটাও ফাইনাইট ভার্ব, যদি এর বাইরে কোনো ভার্ব বসে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটু খেয়াল করি আমরা, যে কোনো ধরনের ভার্ব, আবারও বলছি যে কোনো ধরনের ভার্ব, আপনি কথা মনে বুঝেন না, উইল একটা ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। উড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ উইলের পাস্ট হচ্ছে উড। ক্যান, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা কারণ মোডাল, এবং এটাও একটা ফাইনাইট ভার্ব, কারণ ক্যান এর পাস্ট হচ্ছে কুড। এম আর ইজ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে ভার্বের 1 নম্বরে রয়েছে। ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে 2 নম্বরে রয়েছে। কিন্তু বিন কি ফাইনাইট ভার্ব? না, বিন ফাইনাইট ভার্ব না, কারণ ভার্বের 1 নম্বর 2 নম্বরে নেই। আচ্ছা, বিং কি ফাইনাইট ভার্ব? না, ফাইনাইট ভার্ব না, কারণ হচ্ছে ভার্বের 1 নম্বরে 2 নম্বরে নেই। আচ্ছা, ইজ কি ফাইনাইট ভার্ব? হ্যাঁ, ফাইনাইট ভার্ব। আচ্ছা, গোয়িং কি ফাইনাইট ভার্ব? না, ফাইনাইট ভার্ব না, কারণ 1 নম্বর 2 নম্বরে নেই। কতবার বলবো? এটা আমি আসলে ক্লান্ত হয়ে গেছি এই জায়গাটা। সিটি রহমান, তাহলে আপনি বলেন, এখানে বলা হচ্ছে যে হি ইজ রাইটিং আ লেটার, তাহলে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, রাইটিংটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ইজটা হচ্ছে ভার্বের 1 নম্বরের মধ্যে রয়েছে, কিন্তু রাইটিংটা কখনো ভার্বের 1 অথবা 2 এ নাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, কোথায় ছিলাম? তাহলে 3 নাম্বারটা কারেক্ট। 3 নাম্বার হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট। এখন লেট মি, ইউ এন্ড হিম বি গিলটি, সেন্টেন্স কারেক্ট। আচ্ছা, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আপনাকে হজম করে ফেলতে হবে। কারণ এটা হচ্ছে গ্রামারের লাস্ট পর্যায়ে। লাস্ট চ্যাপ্টারগুলোতে সাধারণত কারেকশন থাকে, লাস্ট চ্যাপ্টারগুলোতে সাধারণত কি থাকে? কারেকশন থাকে। 4 নম্বর সেন্টেন্সটা একটু দেখি, আমরা একটা একটা দেখি, তাহলে সুবিধা হবে আপনার, কারণ সবগুলো মাথায় নাও হতে পারে। সাইনাল অনেকগুলো সেন্টেন্স লিখেছেন, একটা সেন্টেন্স বাদে সবগুলো ইনকারেক্ট হয়েছে, তাহলে সবগুলো ইনকারেক্ট হচ্ছে, একটা একটু গ্রাম দেখি, তাহলে সুবিধা হবে। তাহলে আমি যেটা ইনসারশন দেবো সেটা আপনি করেন, যে যখন বলবো 3 4 5 একসাথে দেখেন, তাহলে একসাথে দেখবেন। যদি 1 নম্বর, 4 নম্বরটা আমরা দেখি, 3 4 দেখতে বলেছিলাম, যেহেতু সুযোগ হয়নি, তাহলে আপনি 4 নম্বরে দেখেন, হি অ্যান্ড নট আই এম গিলটি। এখানে সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? যদি কারেক্ট হয় তাহলে ওকে, যদি ইনকারেক্ট হয় তাহলে এর কারেকশন কি হবে? যদি ইনকারেক্ট হয় সেন্টেন্সের কারেকশন কি হবে? হ্যাঁ, সুইটি রহমান ক্লিয়ার কিনা? ফাইনাল ভার্ব কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ফাইনাল ভার্বের সাথে অনেক কিছু জড়িত, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওতপ্রোতভাবে জড়িত, ক্লজ এবং ফ্রেজ ওতপ্রোতভাবে জড়িত, এবং সেন্টেন্সে যে কোনো আইডেন্টিফিকেশন জড়িত। হ্যাঁ, কবির ইনাম লিখতেছেন, কবির ইনাম লিখছেন যে হি নট মি ইজ গিলটি।
হি নট মি ইজ গিল্টি। কেন এটা আমি বুঝলাম না। এটার ব্যাখ্যা কি আসলে? শাইনাল লিখছে যে আই অ্যাম নট হি ইজ গিল্টি। কেন আপনি কি এখনো এটা বুঝেন না? মানে শাইনাল ভাই, এটা হচ্ছে 231, এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি, জেনারেল পদ্ধতি। অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে বসার এইটা প্রোনাউনের। এখন কোনো কারণে যদি সেকেন্ড পারসন না থাকে সেন্টেন্সে, না থাকলে কি হবে? থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন। তো ভাই তো ঠিকই আছে, এটা নিয়ে আপনার টেনশন কেন? যদি কোনো কারণে সেকেন্ড পারসন না থাকে তাহলে থার্ড পারসন, ফার্স্ট পারসন। সিরিয়াল ব্রেক করবে না। ব্রেক করলে আপনি ব্রেক হয়ে যাবেন। সিরিয়াল ব্রেক করবে না। কোনো কারণে এখানে ফার্স্ট পারসন নাই, না থাক, তাহলে বলবে প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন। কোনো কারণে এখানে থার্ড পারসন না থাকে, না থাক, তাহলে বলবে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন। বারবার বলছে এটা পরীক্ষা আসবে এবং আপনি ধরা খাবেন। ধরা খাওয়ার জন্য আপনি বসে আছেন। হ্যাঁ, সিটি রহমান কে কি ডিবেট করছিল এটা আসলে আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আপনি যেটা শিখছেন এটা কাজে লাগাতে পারছেন কিনা। কাজে লাগানো দরকার। হ্যাঁ, আপনি যেটা শিখছেন এটা কারেক্টলি শিখছেন, এটা নিয়ে সন্দেহ নাই। কারণ আমি ডিটেলসে যাই না। ডিটেলসে গেলে আপনি এটা ভুল করবেন। আর আমি শুদ্ধভাবে এটা পরীক্ষায় কমন পাওয়ার ক্লাস, আমি শুদ্ধভাবে এগুলো পরীক্ষায় কমন পেতে চাই। আমি এই যখন আমি ফাইনাইট ভার্ব পড়াচ্ছি, তাহলে ফাইনাইট ভার্ব অনেক রুলস রয়েছে। কি লাভ হবে আমাকে বলেন, কি লাভ হয়েছে? এখানে একটু খেয়াল করি। এখানে আপনি কেন হি অ্যান্ড নট আই। আচ্ছা দেখেন তো এই সেন্টেন্সে গিল্টি কে, অপরাধী কে আসলে? হি অ্যান্ড নট আই। দেখেন যদি আপনি সেন্টেন্সটা পড়েন, রুল জানেন না, সবসময় রুলসের পাগল থাকলে হবে। দেখেন সেন্টেন্সটা পড়েন, হি অ্যান্ড নট আই, আমি না, অ্যান্ড নট আই, এবং আমি না, হি, আমি না রে ভাই, আমি কাজটি করিনি। হি অ্যান্ড নট আই। একটু মনে করে দিচ্ছি আপনাকে, একটু মনে করে দিতে চাই। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেকশনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যদি দুটো কারেকশনের প্রশ্ন থাকে তাহলে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, নিশ্চিত থাকতে পারেন। আর একটা প্রোনাউন থেকে থাকবে। যদি দুটাই দিয়ে দেয় তাহলে একটা থাকবে প্রোনাউন থেকে, একটা থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। খুব খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা একটু বলি। সেটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে অফ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পাইড বাই, অ্যাকম্পাইড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেনিং, নট, অ্যান্ড নট, বাট নট, নো লেস দেন। এগুলোর পূর্বে সাবজেক্টই প্রকৃত সাবজেক্ট। আবারও বলছি, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পাইড বাই, অ্যাকম্পাইড উইথ, ইন রিলেশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেনিং, নট, অ্যান্ড নট, বাট নট, নো লেস দেন। এগুলোর পূর্বে সাবজেক্টই প্রকৃত সাবজেক্ট। এগুলোর পূর্বে সাবজেক্টই প্রকৃত সাবজেক্ট। পরে সাবজেক্ট থাকলে ভ্যালুলেস। অ্যান্ড নট এর পরে সাবজেক্ট থাকলে ভ্যালুলেস। এগুলো দেখবেন না আপনি, আপনাকে উদাহরণ দিয়েছিলাম অনেক। বাট নট এর পরের সাবজেক্ট ভ্যালুলেস, প্রিপোজিশনের পরের সাবজেক্ট ভ্যালুলেস। ওই যে বলেছিলাম পানি, পানি, পানির পূর্বের সাবজেক্টই প্রকৃত সাবজেক্ট। পানির পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। পানি কি, পিতে হচ্ছে প্রিপোজিশন। এতে কি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, হ্যাঁ এরকম। তারপর হচ্ছে যে অ্যাকম্পাইড বাই, অ্যাকম্পাইড উইথ, আই থেকে ইন অ্যাডিশন টু, এগুলো আমরা পড়েছিলাম। তাহলে অ্যান্ড নট এর পূর্বের সাবজেক্টই প্রকৃত সাবজেক্ট, আর পরের সাবজেক্ট ভুয়া। এটা ভুয়া সাবজেক্ট, এটা ভুয়া, ভুয়া লাগবে না, এটা বাদ দেন। এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্ব হবে ইজ, সবই থাকবে, ভার্ব হবে কি, ইজ। তাহলে হি অ্যান্ড নট আই ইজ গিলটি। হি অ্যান্ড নট আই ইজ গিলটি। এই যে সুজন গেইন অনেক ধরনের চিন্তা আপনারা করে ফেলেছেন, এরকম চিন্তা করা যাবে না। হ্যাঁ, নুসরাত শান্ত অ্যান্সার করেছেন, হি অ্যান্ড নট আই ইজ গিলটি, কারেক্ট অ্যান্সার। যদি বুঝে থাকেন এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 5 নম্বরে আসলে আমরা দ্রুত আগাবো, আরো সেন্টেন্স নিয়ে কথা বলতে হবে। আর যদি সাউন্ড সিস্টেমের প্রবলেম হয়, কারণ এখানে সাউন্ড সিস্টেম নেই, যদি প্রবলেম হয় তাহলে পরের ক্লাসে সাউন্ড সিস্টেম দিয়ে নেবো, এটা তাহলে সময় লাগবে। আচ্ছা, এটা মানে আরো গ্যাপ দিতে হবে অনেক, কারণ আমি এখন ব্যস্ত সময় কাটাচ্ছি। যে হি অ্যান্ড নট, হ্যাঁ আমরা পরের সেন্টেন্স যাচ্ছি। 5 নম্বর সেন্টেন্সটা কি হবে? এভরি পিপল ওয়ান্ট টু সাকসেস। প্রত্যেক মানুষ সফল হতে চায় বা সফল হতে চায়। প্রত্যেক মানুষ সফল হতে চায়। এভরি পিপল ওয়ান্ট টু সাকসেস। এখানে কোনো ভুল আছে কিনা সেন্টেন্সে? সবাই শুধু দেখছি কেন, একটু ভাবি না। যখন একটা সেন্টেন্স, সবাই তো এখানে এক ধরনের বুঝবো না। আমি আবার বলছি, কেউ এখানে কিন্তু 90% বুঝে যাবেন। আমি বলার আগে আপনি অনেক এখানে ভালো স্টুডেন্ট রয়েছেন যারা বুঝে যাবেন। কেউ কিন্তু 50% বুঝবেন, এটা খুব স্বাভাবিক। কেউ হয়তো 60% বুঝবেন,
আবার কেউ এই 50 নিচেও বুঝতে পারেন। সেক্ষেত্রে যারা বেশি ভালো বুঝতেছেন, ভালো স্টুডেন্ট, তা এটা পরেরটা অ্যাকশন চলে যেতে হবে, বসে থাকবেন না কখনো। আপনি অ্যান্সারগুলো লিখলে আমি পড়তে পারবো, কিন্তু আপনি লিখতেই চান না। ওখানে অনেক বেশি শীত পড়ছে যে আপনি কম্বল থেকে এই যে বুড়ো আঙ্গুলটা বের করতে পারছেন না। এটা বুড়ো আঙ্গুলটা কাজে লাগাবো, তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে। এখানে ভুল করলে কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। আমি তো আপনাকে বলেছি আমি আপনার টিচার নয়, টিচার হতেও চাই না। এভরি পিপল ওয়ান্টস টু বি সাকসেস। হ্যাঁ নুসরাত শান্তা, এখানে আমাদের একটু জানার ভুল রয়েছে, সেটা হচ্ছে সাকসেস মানে কি। সাকসেস মিনিংটা আমরা অনেক সময় জানি না, এবং আমাদের কথোপকথনে, কনভারসেশনে এই ওয়ার্ডটি ইউজ করি এবং একটা ভুল ইউজ করে, প্রচুর মানে ভুল ইউজ করে। হ্যাঁ, সে সাকসেস হয়েছে, আমি সাকসেস হতে চাই, হ্যাঁ সাকসেস লিখি। সাকসেসের বাংলা কি? সাকসেস এটা একটা নাউন, কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। তাহলে এর বাংলা হচ্ছে সফলতা। সাকসেসের বাংলা হচ্ছে সফলতা, মানে এটা হচ্ছে নাউন। তাহলে এর অ্যাডজেক্টিভ কি? এর অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। অ্যাডজেক্টিভ কি? সাকসেসফুল। অ্যাডজেক্টিভ সাকসেসফুল। তাহলে এটার ভার্ব কি? এর ভার্ব হচ্ছে সাকসিড। সাকসিড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। সাকসিড, সাকসিডেড, সাকসিডিড। তাহলে সাকসিড, সাকসিডিড, 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 সাকসিডিড হচ্ছে ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্ম। তাহলে এটা হচ্ছে ভার্ব। অথবা এটা যদি ভার্ব ইউজ করেন টু বি সাকসেসফুল, এটা একটা ভার্ব হবে। তাহলে এখানে সেন্টেন্সটা আমরা বলছি যে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি কি হতে চায়? সফল হতে চায়। ওয়ান্ট টু সাকসেস হবে না কিন্তু ভাইয়া। এই যে টনি সরকার আপনি লিখেছেন ওয়ান্ট টু সাকসেস, এটা নিয়ে কথা বলছিলাম। সাকসেস এটা হচ্ছে নাউন, সাকসেস নাউন। তাহলে ওয়ান্ট টু সাকসেস কিভাবে হয়? সম্ভব নাকি? ওয়ান্টস টু সাকসেস কিভাবে? এটাও হয় না। যদি ওয়ান্টস বসান বা ওয়ান্ট বসান, ওয়ার্ডিং যাই বসান, টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আপনি নাউন বসাচ্ছেন কেন? টু এর পরে নাউন বসাতে গুণা হবে। রীতিমতো গুণা কোনোভাবেই বসানো যায় না, এভাবে বসানো যায় না ভাই, এতে গুণা হবে। ঠিক না, উচিত না, অনুচিত। এটা নিয়ে কথা বলছি। তাহলে থামেন, এটা একটু পরে কথা বলছি। টু কেন বসাতে পারবেন? তাহলে এখন একটু বুঝি যে সাকসেস এটা হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে সফলতা। সাকসেসফুল মানে সফল। তাহলে আমার বাবা একজন সফল মানুষ, এটা আপনি ইংলিশে কি বলবেন? বা সে খুব সফল একজন ব্যক্তি, এটা আপনি ইংলিশে কি বলবেন? বলবেন হি ইজ সাকসেসফুল। হি সাকসেস হয় না। মাই ফাদার ইজ সাকসেস, নেভার, এটা হয় না। মাই ফাদার ইজ সাকসেসফুল ম্যান, সাকসেসফুল। বা আমার বাবা সফল হয়েছে, তখন এটা সাকসিডেড আপনি ভার্ব ইউজ করতে পারেন। তাহলে এখানে কখনো সাকসেস হবে না, হবে এখানে হবে টু বি সাকসেসফুল অথবা টু সাকসিড, যেখানে একটা ব্যবসা পারেন। খেয়াল করি এভরি পিপুল, আমরা টু থেকে কথা বলছি। টু বি সাকসেসফুল মানে প্রত্যেক মানুষ সফল হতে চায়। আরেকটা হতে পারে টু সাকসিড। টু সাকসিড হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, তাহলে এটা কারেক্ট। টু সাকসিড এটাও কারেক্ট। আমি সফল হতে চাই, তাহলে আপনি কি বলবেন? আমি সফল হতে চাই, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, অথবা আই ওয়ান্ট টু সাকসিড। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল অথবা আই ওয়ান্ট টু সাকসিড। আমি সফল হয়েছিলাম, আই সাকসিডেড। তাহলে সাকসিডেড ভার্ব 2 নম্বর। তাহলে এখানে দুটো হতে পারে ভার্ব, টু বি সাকসেসফুল অথবা টু সাকসিড। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের করে দিলাম। এখন সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা? এখন এই সেন্টেন্সটিতে কোনো ভুল আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, একজন লিখছেন ওয়ান্টস, জলের পদ্ম, উনি এটা লিখেছেন ওয়ান্টস। আপনি ওয়ান্টস দিলাম, আপনি খুশি হয়েছেন কিনা? জলের পদ্ম। এবং যারা ওয়ান্ট চিন্তা করছিলেন মনে মনে, তারা তো খুশি যে স্যার ওয়ান্টস দিয়ে দিয়েছে। আচ্ছা, ওয়ান্টস দেওয়া সত্ত্বেও এই সেন্টেন্সটা এখনো রং সেন্টেন্স। আমাকে বলতে হবে কোন জায়গায় সেন্টেন্সটি রং। যদি এই সেন্টেন্সটা আমরা মিস করি, আসলে এতদিন ক্লাস করা না করা মানে কি হয়ে গেল বলেন? কিছু হলো না। তাহলে এখানে বলতে হবে, এখানে ওয়ান্টস আমি দিয়েছি, এভরি আপনি এখন এই দুটো সেন্টেন্স আপনি টু এর পর থেকে দুটো কারেক্ট ফর্মে লেখা আছে। আপনি এখন বলতে পারেন যে এভরি পিপল ওয়ান্টস টু বি সাকসেসফুল অথবা এভরি পিপল ওয়ান্টস টু সাকসিড। দুটো অপশনই রয়েছে যে টু এর পর থেকে এটা কারেক্ট। আমাকে বলতে হবে যে ওয়ান্টস দেওয়া সত্ত্বেও এখানে হ্যাঁ ওয়ান্টস আমি লিখে দিয়েছি তানজিম নদী, কোনো ভুল নাই। আপনার কথা মতো আমি এটা সঠিক করার চেষ্টা করেছি। এখন বলেন যে সেন্টেন্সটি আরো ভুল রয়েছে। হ্যাঁ, ইয়েস, কবির নাম গ্রেট। এভরি পিপল কখনো হয় না, বারবার বলেছিলাম। সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে বারবার বলেছিলাম এভরি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক। প্রত্যেককে যে আমরা ভাগ করি এটা সন্ধি বিচ্ছেদ হবে, প্রতি যোগ এক। এক মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল, একজনকে বোঝায়, একেবারে আলাদা বোঝায়, এটা কখনো হবে না।
হ্যাঁ, এখন তো এটা কখনো হবে না যে প্রত্যেক ছেলেরা ভালো, প্রত্যেক মেয়েরা ভালো, এটা কখনো হয় না। প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে, প্রত্যেক ওয়াইফ, প্রত্যেক হাজব্যান্ড, এরকম এভরি হাজব্যান্ড, এভরি হাজব্যান্ডস না, এভরি ক্লাস, এভরি ক্লাসেস না, এটা হয় না কখনো। এভরি ফ্যান, এভরি ফ্যান্স না, এভরি পেন, এভরি পেন্স না। তাহলে এখানে ভুল ছিল, এভরি পিপল কখনো হবে না, এভরির পরে কখনো প্লুরাল নাউন বসে না, বাংলায়ও বসে না, ইংরেজিতেও বসে না। এভরি পিপল ভুল। তাহলে পিপলের পিপল হচ্ছে প্লুরাল রূপ, প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে পারসন। পিপলের সিঙ্গুলার হচ্ছে পারসন। তাহলে এভরি পারসন, এবার কারেক্ট, এবার সেন্টেন্সটা কারেক্ট। এভরি পারসন ওয়ান্টস টু বি সাকসেসফুল অথবা এভরি পারসন ওয়ান্টস টু সাকসিড। হ্যাঁ, সঞ্জিত ইসলাম লিখেছেন এভরি ম্যান ওয়ান্টস টু সাকসেস। হ্যাঁ, এটাও হবে, কারেক্ট। পারসন মানে ম্যান, পারসন মানে বডি, এভরি বডি, এভরি বডিজ হয় না। এভরি বডি শুনেছেন কখনো? এভরি ম্যান হয়, কিন্তু এভরি মেন কখনো হয়? এভরি ওম্যান হয়, কিন্তু এভরি উইম্যান কখনো আপনি শুনেছেন? শুনবেন না কখনো। আমাকে বলেন আমাদের অনেক ভুল থেকে যায় কিনা? এখন যা কিছু শিখছেন তা আপনার উপকারে আসছে কিনা একটু জানাবেন, যে এভাবে ক্লাস নিলে আপনার উপকার হবে কিনা, নাকি অন্যভাবে নেবো ক্লাসগুলো সেটা বলেন। কারেকশন কিন্তু বিভিন্নভাবে নেওয়া যায়। এখন একটা একটা করে ভেঙে ভেঙে ভুল ধরে দেওয়া এটা অনেক সময় সাপেক্ষ, যদিও কিন্তু এটা তো লাভ বেশি হয় বলে আমি মনে করি। কিন্তু আপনার যদি মনে না হয় তাহলে বলতে হবে স্যার এভাবে পড়াচ্ছেন কেন, পরীক্ষা যেভাবে আসে 1 2 3 4 চারটা অপশন দিয়ে পড়েন, কিন্তু এটা সমস্যা হবে। কারণ এক সময় হয়তো আপনি জানেন যে বিসিএস যদি সিলেবাসটা দেখেন, তাহলে আগের সিলেবাস, একটু আগের কয়েক বছর আগের সিলেবাস আপনি দেখেন, সেখানে দেখবেন যে কারেকশনের উপরে একটা বিশাল মার্ক ছিল রিটেনে, কারেকশনের উপরে একটা বিশাল মার্ক রয়েছিল রিটেনে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে 6 নম্বর সেন্টেন্সটা একটু দেখি আমরা। 6 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে আই ফিনিশ দ্য ওয়ার্ক, আই ফিনিশ দ্য ওয়ার্ক বাই দিস টাইম। জাস্ট কয়েকদিন আগে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম আপনার সাথে যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বাই দিস টাইম কথাটা উল্লেখ থাকে, কোনো সেন্টেন্স শুরুতে অথবা শেষে যদি বাই দিস টাইম উল্লেখ থাকে, এই বাই দিস টাইম থাকা মানে ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে উইল হ্যাভ প্লাস ভিথি। বাই দিস টাইম থাকলে ওই সেন্টেন্সটা হবে কি উইল হ্যাভ প্লাস V3, V3 মানে past participle form, will have gone, will have done, will have eaten, will have written, এরকম ফর্ম থাকবে। অর্থাৎ এটা যদি টেন্স বলা হয়, এই টেন্সটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বাই দিস টাইম উল্লেখ থাকে, ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে উইল হ্যাভ প্লাস V3 এবং টেন্স হবে ফিউচার পারফেক্ট টেন্স। যে স্যার ক্লাস সুন্দর হচ্ছে না, ক্লাস সুন্দর হওয়ার এটা হচ্ছে না আপনাদের সুবিধা, ক্লাস সুন্দরের দরকার নেই, দরকার হচ্ছে যে আপনার কোনটা সুবিধা হবে সেটা আমাকে বলতে হবে। এটা আপনি ইনবক্স করে আমাকে জানাতে পারেন। ইনবক্স আমি বলে দিয়েছিলাম, মানে আবার বলে দিচ্ছি, যদি আপনার কোনো প্রবলেম হয় ক্লাসের বাইরে স্যার বুঝতে পারি না কি পড়ান সব, তাহলে facebook.com/masbub facebook.com ফেসবুকের বারে, যে আপনি ফেসবুকে ঢুকবেন, ঢুকার পরে যে ওখানে যে উপরে যে বার থাকে, এই বারে আপনি লিখবেন যে facebook.com, কোনো স্পেস নাই মাঝখানে, নো স্পেস, facebook.com/mahbub2041 2041। আমি স্বপ্ন দেখি এই ডেভেলপিং কান্ট্রি 2041-এ ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে রূপ নেবে, এই প্রত্যাশাই আমারও প্রত্যাশা। facebook.com/মাহবুব না MASBUB2041। তানজিম নদী বলছে মনে হচ্ছে এখন বিসিএস এক্সাম দিচ্ছি। হ্যাঁ, আপনি কতবার বিসিএস এক্সাম দিয়েছেন? হ্যাঁ, তাহলে আমরা এই পরের সেন্টেন্সটা দেখবো যে বাই দিস টাইম থাকলে ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3 মানে উইল হ্যাভ গন, উইল হ্যাভ ডান, উইল হ্যাভ রিটেন, উইল হ্যাভ রিটেন, এটা করতে হবে। তাহলে এই সেন্টেন্সে ফিনিশ দেওয়া আছে, এটা কারেকশন রাইট ফ্রম দ্য ভার্ব বা ফিল দ্য ব্ল্যাঙ্ক যেভাবে আসুক পরীক্ষায়। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে উইল হ্যাভ প্লাস V3, I will have finished the work, I will have finished the work by this time, অথবা by this time I will have finished the work, যেভাবে লেখেন আপনি। আরেকটা বলেছিলাম যে এই যে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, যে কন্ডিশনাল সেন্টেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা মার্ক আসে এবং দুটো লাইন আমি পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স, এবং ওই দুটো লাইন থেকে ইনশাআল্লাহ পরীক্ষা থাকবে। তার মধ্যে এই 7 নাম্বার একটা কথা লেখা আছে এবং এটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে যে যদি ইফ যুক্ত বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দিয়ে আসবে, প্রাইমারিতে তো অবশ্যই ইফ দিয়ে আসবে, ব্যতিক্রম নয়, কিন্তু বিসিএসে কিন্তু অনেক কন্ডিশনাল সেন্টেন্স আসতে পারে যদি পরীক্ষক চায়, যদি আপনার সাথে চালাকি করতে চায় তাহলে সেই ব্যবস্থা রয়েছে বিসিএস এর ক্ষেত্রে। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে ইফ দিয়ে আসবে। ইফ যুক্ত বাক্যে দেখতে হবে যে এখানে আমাকে অপশন চাচ্ছে, তার আগে দেখতে হবে, তাহলে ডানে বামে তাকাবেন,
ইফযুক্ত বাক্য মানে দুটো বাক্য। ইফযুক্ত বাক্য কখনো একটা বাক্যে হয় না। ইফ থাকলে এটা একটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটা একটি কানেক্টর। এই কানেক্টরটি সব সময়ের জন্য দুইটা ফাইনাইট ভার্ব গ্রহণ করবে, দুইটা সেন্টেন্সকে গ্রহণ করবে, দুইটা ক্লজকে গ্রহণ করবে। তাহলে এখানে দুইটা ক্লজ রয়েছে, দুইটা সেন্টেন্স এখানে রয়েছে, দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে ইফযুক্ত বাক্যের এক অংশে দেখে আরেক অংশে ফিল আউট করতে হবে। ফিল আউট মানে আপনি কারেক্ট করতে হবে। এক পাশে দেখে, এক পাশে আছে দেখেন কুড হ্যাভ প্লাস ভি3, কুড হ্যাভ প্লাস ভি3, কুড হ্যাভ প্লাস ভি3। উড হ্যাভ বা কুড হ্যাভ একই কথা। উড হ্যাভ প্লাস ভি3 অথবা কুড হ্যাভ প্লাস ভি3 থাকলে অন্য অংশে হবে হ্যাড প্লাস ভি3। আবার ওই পাশে যদি হ্যাড প্লাস ভি3 দেওয়া থাকতো, এখানে অপশন চাইতো, এখানে শুধু হেল্প লিখতো, তাহলে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 দিতাম। তাহলে এখানে অ্যান্সার হবে, আবার বলছি যে সংজ্ঞাটা বলেছিলাম দুটো সেন্টেন্স। একটা হচ্ছে ইফযুক্ত বাক্য যদি ভার্ব টু দেওয়া থাকে তাহলে অন্য অংশ হবে উড প্লাস ভি1, আবার যদি উড প্লাস ভি1টাই দেওয়া থাকে অ্যান্সার হবে ভি2। যদি কোনো ইফযুক্ত বাক্যে হ্যাড প্লাস ভি3 দেওয়া থাকে অ্যান্সার হবে উড হ্যাভ প্লাস ভি3, আবার যদি উড হ্যাভ প্লাস ভি3 দেওয়া থাকে অ্যান্সার হবে হ্যাড প্লাস ভি3। তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাড প্লাস ভি3। তাহলে হবে ইউ হ্যাড কল্ড, ইউ হ্যাড কল্ড মি। I could have helped, আমি তোমাকে হেল্প করতে পারতাম যদি তুমি আমাকে ফোন দিতে, তোমাকে ফোন দিতে। তাহলে দেখেন এখানে যদি এটা দেওয়া থাকতো তাহলে এখানে তো আপনাকে অপশন দিত, একটু খেয়াল করি যে এখানে আপনাকে অপশন দিত যে হেল্প, তাহলে এটা আপনি কি দিতেন, কি করে বুঝবেন? কারণ ইফযুক্ত বাক্যের অন্য অংশে আছে হ্যাড প্লাস ভি3, যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে এই অংশে হবে উড হ্যাভ প্লাস ভি3 অথবা কুড হ্যাভ প্লাস ভি3। রাসেল ইকবাল বলছে যে প্রাইমারি ব্যাচ শুরু হবে কি, আমি তো এটা আসলে জানি না, এটা বলতে পারবো না। এই তাহমিদ আপনি কেন কল লিখেছেন? হ্যাড কল্ড হবে, ইউ হ্যাড কল্ড, ইউ হ্যাড কল্ড। একটু ক্লাসটা করে আসতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা হচ্ছে যে দুটা কথা, একটা হচ্ছে ইফযুক্ত বাক্য নিয়ে কথা বলছি, একটা কথা হচ্ছে যে বাক্যটা ইফযুক্ত হতে হবে। ইফটা বাক্যের শুরুতে থাকে অথবা দুই সেন্টেন্সের মাঝখানে থাকে। ইফের বসার জায়গা হচ্ছে শুরুতে অথবা বাক্যের মাঝখানে। এটা বাংলা ইংলিশ বোথ। এইটা কিন্তু সামনে বসানো যায়। যদি বলেন যে এই সেন্টেন্সটা পুরোটা তুলে সামনে বসাবেন, বসান। ইফ ইউ হ্যাড কল্ড মি, তখন কমা দিতে হবে। যদি সামনে কোনো কানেক্টর বসান তাহলে কমা দিতে হবে সেন্টেন্স শেষ করার সঙ্গে সঙ্গে। কিন্তু হোয়েল বসান কমা দিতে হবে, অ্যাজ লং এন্ড বসান কমা দিতে হবে, কমা দিয়ে পরে সেন্টেন্স লিখতে হবে, নাহলে এখানে কমা না দিলে ক্ষমা নেই, ভুল হবে সেন্টেন্স। তাহলে এখানে বলা হচ্ছে যে ইফযুক্ত বাক্য যদি ভার্ব টু দেয়া থাকে, যদি কেম দেয়া থাকে, রোড দেয়া থাকে, ওয়েন্ট দেয়া থাকে, ডিড দেয়া থাকে, মানে ভার্ব টু দেয়া থাকে, তাহলে অন্য অংশ কি হবে? উড প্লাস ভি1। উড প্লাস ভি1 মানে কি বুঝেন তো? উড কাম, উড গো, উড রাইট, উড স্পিক, উড লিসেন, উড সুইম, উড স্লিপ, এভাবে বলতে হবে। আবার যদি উড প্লাস ভি1 দেয়া থাকে, এখানে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে গ্যাপ থাকবে, চারটা অপশন থাকবে। একটা থাকবে উইল কাম, একটা থাকবে ওয়েন্ট, আর একটা থাকবে ডু, এরকম থাকবে। তখন আপনি কোনটা অ্যান্সার করবেন? ওয়েন, ভার্বের 2 নম্বর ফর্ম। ইফযুক্ত বাক্যে যদি হ্যাড প্লাস ভি3 দেওয়া থাকে, হ্যাড প্লাস ভি3, হ্যাড ডান, হ্যাড গন, হ্যাড রিটেন, হ্যাড রিটেন, এরকম দেওয়া থাকলে অ্যান্সার হবে উড হ্যাভ প্লাস ভি3 অথবা কুড হ্যাভ প্লাস ভি3। উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3 বা কুড হ্যাভ প্লাস ভি3। আবার যদি উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি3 দেওয়া থাকে অ্যান্সার করতে হবে হ্যাড প্লাস ভি3। এখানে এটা দেওয়া ছিল, দেখেন উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি3 দেওয়া ছিল, আমরা অ্যান্সার করেছি হ্যাড প্লাস ভি3। আবার হ্যাড প্লাস ভি3 দেওয়া থাকলে অ্যান্সার করতে হবে কুড হ্যাভ প্লাস ভি3। ওকে, আমি দ্রুত বলছি কারণ হচ্ছে যে না হলে শেষ করতে পারবো না। হ্যাঁ, জলের পদ্ম, আশা করি এবার বুঝতে পেরেছেন। আমরা পরের সেন্টেন্সে যাচ্ছি। 8 নম্বর সেন্টেন্স, আপনারা একদম ছোটবেলা থেকে পড়ে আসছেন এটা। 8 নম্বর সেন্টেন্স, হি টকড অ্যাজ দো হি ইজ মাই বস। সে এমন ভাবে কথা বললো সে যেন আমার বস। সে এমন ভাবে কথা বললো সে যেন আমার বস। একটু দ্রুত আগাবো। এই সেন্টেন্সের কোনো রং আছে কিনা, আর যদি রং থাকে এটা আপনাকে রাইট করতে হবে। হি টকড অ্যাজ দো হি ইজ মাই বস। ট্রাই করি, সবাই ট্রাই করবো। নুসরাত শান্তা, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে তারা দেখছেন, তারা গুটি কয়েক এবং এরাই ঘুরে ঘুরে অ্যান্সারগুলো করার চেষ্টা করছেন। নিজেকে এভাবে নিভিয়ে দিবেন না, এটা কিন্তু শেষ হয়ে যাবেন। এটা ক্লাস করার জন্য ক্লাস না। হি টকড অ্যাজ দো হি ইজ মাই বস। শান্ত চেষ্টা করেছেন এবং অসাধারণ ভুল হয়েছে। কারেক্ট অ্যান্সারটা চাচ্ছি। কারেক্ট অ্যান্সার কি হবে?
সবাই চেষ্টা করি। মানে শান্তার ভুল হয়েছে দেখি, এখানে শারমিনের ভুল হবে ব্যাপারটি এমন নয়। চেষ্টা করলে অন্য কিছু বের হতে পারে, এই জন্য চেষ্টা করতে হবে। ইউ আর মাই বস, কবির এনাম, এটা অসাধারণ ভুল করেছেন আপনিও। পারভিন রুকু, মানে হি ওয়ার হবে স্যার, হ্যাঁ হি ওয়ার হবে না, ভুল হয়েছে, আমি কারেক্ট অ্যান্সারটা চাচ্ছি। মেহেদি হাসান মধু, উনি লিখেছেন হি টকড অ্যাজ হি ওয়াজ মাই বস, এটাও ভুল অ্যান্সার। নদী লিখেছে ওয়ার হবে, এটা আরো ভুল। কারেক্ট অ্যান্সার লিখবেন দ্রুত। জলের পদ্ম ওয়ার হবে, ওয়ার তো অনেকের ভুল বললাম, আপনাকে ভুল বলছি, এটা ভুল করেছেন। ভুল করতে করতে আমরা শিখবো। ইয়েস, জালাল শাকিব, হ্যাঁ হোয়াইট এলিফ্যান্টের মধ্যে জেগে উঠছেন উনি। হি টকড অ্যাজ দো হি হ্যাড বিন মাই বস, কারেক্ট অ্যান্সার, উনি কারেক্ট অ্যান্সার করেছেন। আমরা একটু আলোচনা করতেছি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এটা আপন দুই ভাই, আপন মায়ের পেটের ভাই, এটা আপন দুই ভাই, এই দুই ভাইয়ের পেশা এক, চাকরি এক জায়গাতে করে, একই বেতন পায়, এবং তারা এই দুজনের কিন্তু খেয়াল রাখতে হবে, এর আগের ভার্বটি যদি প্রেজেন্ট হয় পরেরটি হবে পাস্ট, এর আগেরটি যদি পাস্ট হয় পরেরটি হবে পাস্ট পারফেক্ট। এটা কেন বলে যান আপনি? এর আগেরটা দেখেন টকড, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্মে রয়েছে, মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, এটা পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, নিশ্চিত এবারে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টলি স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভিতরি, অ্যানসার হবে হ্যাড প্লাস ভিতরি। হি হ্যাড বিন মাই বস, হি হ্যাড বিন মাই বস। খেয়াল করি ভাইয়া, একটু সতর্ক না হলে কিন্তু অনেক বেশি ভুল হয়ে যাবে। শান্তিদ ইসলাম, বুঝতে পারছেন ভুলগুলো? হি টক, সে এমনভাবে কথা বললো যে সে যেন আমার বস ছিল, হ্যাঁ সে যেন অফিসের বড় কর্মকর্তা ছিল, এরকম ব্যাপারটা আর কি। হি টকড অ্যাজ দো, আমি আবার বলছি অ্যাজ ইফ, অ্যাজ দো আপন দুই ভাই, এদের অর্থ এক, এদের কর্মকাণ্ড এক, সব এক, পেশা এক, সব কিছু এক। এর আগের ভাবটি যদি প্রেজেন্ট হয় পরেরটি পাস্ট, আগেরটি যদি পাস্ট হয় পরেরটি 1 ডিগ্রি বেশি, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হ্যাড প্লাস ভিতরে, এটা আমরা জানি। পরের অ্যান্সার পরেরটা চলে যাচ্ছে, পরেরটাতে আমরা ভুল বেশি করি, এবং এই যে পরে 9-10, এই 9-10 ভুল করার জন্য আমরা খুব সচেষ্ট এবং খুব সুন্দর সুন্দর ভুল করি। দ্য পেয়ার, এখানে পেয়ার লেখা ছিল, দ্য পেয়ার অফ সিজার, দ্য পেয়ার বা কাপল, পেয়ারটাই বেশি থাকে, দ্য পেয়ার কাপলও থাকতে পারে। The pair of scissor belong to him. The pair of scissor belong to him. এখানে কোনো ভুল আছে কিনা সেন্টেন্সটায়? কোনো ভুল আছে কিনা? সবাই চেষ্টা করলে প্রায় 100 কমেন্ট চলে আসবে পার কোশ্চেন, কিন্তু আমরা একটা বড় চেষ্টা করি না, শুধু দেখি যে কি কি লেখে। ভাই দেখে দেখে জীবন চলে যাবে, দেখার মধ্যে কোনো শান্তি নেই, করার মধ্যে শান্তি আছে। দ্য পেয়ার অফ সিজার বিলং টু হিম, দ্রুত লিখে দিই সেন্টেন্সটা কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে এখানে কারেকশন কি হবে? দ্য পেয়ার অফ সিজার বিলংস টু মি কেন? আচ্ছা যাই হোক, শান্তি চেষ্টা করেছেন। হ্যাঁ বিলংস লিখেছেন কবির এনাম, বিলংস লিখেছেন রুকসানা রুকুনি লিখেছেন বিলংস, হ্যাঁ সবাই বিলংসই লিখছি আমরা, হ্যাঁ অ্যান্সার হবে এখানে বিলংস, ঠিক আছে। বিলংস দিয়ে দিলাম, আপনারা যাচ্ছেন সবাই বিলংস, আপনাদের খুশি আমার খুশি, তাহলে এখানে বিলংস দিয়ে দিলাম, এখানে সেন্টেন্সটা এখন কারেক্ট কিনা। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপিয়ার বা দা পেয়ার, আপিয়ার বা দা পেয়ার কোন সেন্টেন্স ইউজ হলে, আপিয়ার বা দা পেয়ার, আ কাপল বা দা কাপল, কাপলটা কম আসে পরীক্ষায়, কাপল শব্দে বুঝে নি। আপিয়ার বা দা পেয়ার থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আপিয়ার বা দা পেয়ার থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার। কোন সেন্টেন্স যদি আপিয়ার অথবা দা পেয়ার এই পেয়ার শব্দের উল্লেখ থাকে, ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাঁ এই পর্যন্ত কারেক্ট। এখন বলেন সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা? এখনো ভুল রয়েছে, এখনো সেন্টেন্সে ভুল রয়েছে। ভুলটা কি? দ্য পেয়ার অফ সিজার বিলংস টু হিম, সেন্টেন্সে কি ভুল রয়েছে? হ্যাঁ বিলংস হবে, ঠিক আছে, বিলংস হবে দা পেয়ারের কারণে, কিন্তু ভাইয়া এখানে সিজার বলতে বিধি কোনো শব্দ নেই, এটা খুব ভালোভাবে মাথায় নেই। এটা আমরা অহরহ ভুল করি, কিন্তু একবার ভাবিও না, অনুতপ্ত হই না ভুলের জন্য যে ভুল করছি। চল দোস্ত একটা প্যান্ট কিনবো, আচ্ছা প্যান্ট বলতে বিধি কোনো শব্দ নেই, মাথায় রাখতে হবে। এটা উচ্চারণ তো আমাদের হয় না, উচ্চারণের কথা বাদ দিলাম, উচ্চারণের সমস্যা হয় না বিসিএসে। বিসিএসে কোনো ভোকাল বা এটা কি বলবে যে ফনেটিক্যাল কোনো অ্যাকসেন্ট নিয়ে প্রবলেম বিসিএসে হয় না, কিন্তু ভাই ওয়ার্ডটি তো সঠিকভাবে বলতে হবে।
এই ওয়ার্ডটি আপনার জন্ম আছে কি না আছে, পৃথিবীতে আছে কি না আছে বানিয়ে ফেলেন আপনি, না বানানো যাবে না। প্যান্ট বলতে প্রতি শব্দ নেই, অথবা প্যান্টস, প্যান্টস আছে কিন্তু প্যান্ট নাই। প্যান্ট, আপনি প্যান্ট পরে চলে আসবেন না, প্যান্ট পরা হয় না। হ্যাঁ, শামসুল ইসলাম আপনি লিখেছেন দ্য পেয়ার অফ সিজার্স। সিজার বলতে পৃথিবীতে শব্দ নয়, ওটা হচ্ছে সিজার্স, ওটা হচ্ছে কি সিজার্স। সিজার বলতে পৃথিবীতে শব্দ রয়েছে কিন্তু সিজার বলতে শব্দ নাই। এখন যদি পেয়ারটা বাদ দিতাম, খেয়াল করি, পেয়ারটা যদি বাদ দিতাম তখন কি হতো? পেয়ারটা বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বিলংটা কারেক্ট হতো, এস হতো না। পেয়ারটা বাদ দিলে সিজার্স বিলং টু হিম, দ্য সিজার্স, সিজার্স, হ্যান্ডস, ট্রাউজার্স, আই গ্লাসেস, স্পেকটাকলস, শক্স, টপস, স্কার্টস, বুঝা গেছে? পায়জামাস, শার্টস কিন্তু টি শার্ট, টি কিন্তু শার্ট, কিন্তু শার্ট কিন্তু শার্ট না, শার্টস। তাহলে শার্টস, প্যান্টস, ট্রাউজার্স, খেয়াল রাখতে হবে। এটা কেন এমন? শু না, শুজ কেন এমন? এটা আয়না, আইস কেন এটা এমন? কেন এটা এমন? এই কারণে, কারণ দেখেন যখন আমরা মোজা কিনি, মোজা কি একটা কিনি? ভাই মোজা একটা হারাই গেছে, একটা মোজা দেওয়া যাবে? দোকানদার আপনাকে মোজা দেবে না, নিশ্চিত থাকতে পারেন। ভাবেন একটা গ্লাস একটু ভালো দেখি কিন্তু একটা গ্লাস খোলা দেখি, একটা গ্লাসটা যে মানে চশমাটা চেঞ্জ করতে হলে গ্লাস হয়তো চেঞ্জ করা যাবে, কিন্তু কেউ কখনো এরকম বলবে না যে আমি এক চোখে ঘোলা দেখে আপনি একটা গ্লাস মানে একটা গ্লাস আছে এরকম সানগ্লাসে বা চশমাতে এটা ইউজ করছে, এটা হবে না, কখনো সম্ভব না। তাহলে আপনি পায়জামা একটা পরেছেন, এক পায়ে পরেছেন, এক পা খালি, বিষয়টা ভালো দেখাবে না ভাইয়া। তাহলে এই যেগুলো বিষয় জোড়া জোড়া পরে আপনি জোড়া জোড়া রয়েছে এগুলোর সাথে এগুলো সবসময় জন্মগতভাবে প্লুরাল, এদের সাথে এস হবে, এস দিয়ে বলতে হবে। কিন্তু পেয়ার শব্দটি এদের সাথে ইউজ করলে, যদি বলি যে দ্য পেয়ার অফ শুজ, শুজই হবে, পেয়ার অফ শুজ ইজ, শুজ আর, শুজ আর, the pair of shoes is, কিন্তু shoes are, the pair of shoes is made in London, London, pair of shoes are made in London, pair of shoes are made in London। তাহলে পেয়ার বাদ দিলে আপনাকে শুজ বলতে হবে, ভার্ব হবে প্লুরাল, এস ছাড়া দিতে হবে। আর পেয়ার শব্দটি ইউজ করলে এই নাউনটা সবসময় প্লুরাল থাকবে, শু হবে না কখনো, শুজ হবে, ট্রাউজার হবে না, ট্রাউজার্স হবে। খেয়াল করি, আই গ্লাস হবে না, আই গ্লাসেস হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে যদি পেয়ার শব্দটা ইউজ করেন। আর যদি শুধু এই সিজার্স, ট্রাউজার্স, প্যান্টস, শার্টস এরকম ইউজ করতে থাকেন তাহলে সেগুলো ভার্বটা এস ছাড়া হবে, প্লুরাল হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন সেন্টেন্সটি কারেক্ট, দ্য পেয়ার অফ সিজার্স বিলংস টু হিম। আশা করি বুঝতে পারছেন। 10 নম্বর সেন্টেন্স আমরা ভুল করি খুব। 10 নম্বর 100 of students joined the seminar, 100 students joined the seminar। এখানে কি ভুল আছে? এখানে যে ভুলটা আছে আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে খুব ঝামেলা হয়। সেটা হচ্ছে যে শুধু 100 না, শুধু 100টা লিখে রাখতে হবে, শুধু 100 না কিন্তু 100, 1000, মিলিয়ন, ট্রিলিয়ন, ডজন, ডজন, তাহলে কয়েকটা বিষয়। 100,000 মিলিয়ন ট্রিলিয়ন ডজন, 100,000 মিলিয়ন ট্রিলিয়ন ডজন, 100,000 মিলিয়ন ট্রিলিয়ন ডজন। এর পূর্বে মানে এগুলোর পূর্বে এই যে 100 আমরা লিখি, মিলিয়ন, ডিলিয়ন লিখি, ট্রিলিয়ন লিখি, এগুলোর পূর্বে প্রভৃতির পূর্বে সংখ্যা বসলে, প্রভৃতির পূর্বে সংখ্যা বসলে এদের সাথে এস বা এর যুক্ত হয় না। প্রভৃতির পূর্বে সংখ্যা বসলে এদের সাথে এস বা যুক্ত হয় না। প্রভৃতির পূর্বে সংখ্যা বসলে, কাদের পূর্বে? 100-এর পূর্বে সংখ্যা বসলে, 1000-এর পূর্বে সংখ্যা বসলে, মিলিয়নের পূর্বে সংখ্যা বসলে, ডজনের পূর্বে সংখ্যা বসলে। আবার বলছি 100,000 মিলিয়ন ট্রিলিয়ন ডজন প্রভৃতির পূর্বে সংখ্যা বসে, সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এগুলো সংখ্যা। এদের পূর্বে সংখ্যা বসলে এদের সাথে এস অবলিক এর যুক্ত হয় না, এস অবলিক এর যুক্ত হয় না। কিন্তু সংখ্যা না বসলে এস বাই এর যুক্ত হয়, কিন্তু সংখ্যা না বসলে এস বাই এর যুক্ত হয়। আমি কিন্তু এটা নিয়ে কথা বলছি শুধু। এদের পূর্বে সংখ্যা বসলে, যাতে আপনি বলেন যে 10,000, খেয়াল করেন 10,000, তাহলে আপনি বলতে পারবেন না 10,000 বলতে পারবেন না, এটা বলতে পারবেন না, কারণ এদের আগে সংখ্যা বসেছে। যদি 1000-এর আগে সংখ্যা বসে তাহলে এই 1000 সাথে এস বাই যুক্ত করা যাবে না। 10,000 যদি এখানে কোনো নাউন বসান, 10,000 dollars, 10,000 books, 10,000 rivers, 10,000 people, প্লুরাল বসতে পারে, কোনো সমস্যা নাই। এই $1,000, 1,000, 100, মিলিয়ন, ডজন এগুলোর আগে যদি সংখ্যা বসান 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যদি বসান তাহলে
এর সাথে এই যে 100 এর সাথে এই 1000 এর সাথে এস বাই যুক্ত হবে না, কিন্তু এটার সাথে হবে এই কারণে, কারণ এই সংখ্যাটা তো প্লুরাল, এই জন্য নাউনটা প্লুরাল হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এদেরকে সংখ্যা না বসান তাহলে এদের সাথে এস বাই যুক্ত হবে। যদি বলেন যে হাজার হাজার নদী পাড়িয়ে তোমার কাছে আসবো, তা আসেন। হাজার হাজার বই পড়ে, শত শত বই পড়ে আমি বিসিএস ক্যাডার হয়েছি। শত শত বই, শত শত বইয়ের ইংরেজি কি হবে? এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট হবে, এর সাথে এস বাই যুক্ত হবে। হান্ড্রেডস অফ বুকস, তাহলে এখানে সেন্টেন্সটা হবে হান্ড্রেডস অফ স্টুডেন্টস। তার মানে কি সেমিনারে অংশগ্রহণ করেছিল শত শত ছাত্রছাত্রী, এখানে বলা হয়নি কতজন ছাত্রছাত্রী। হ্যাঁ, রাসেল ইকবাল চেষ্টা করেছেন, কিন্তু স্টুডেন্ট হবে না, হবে স্টুডেন্টস। তাহলে হান্ড্রেডস, এটা যদি প্লুরাল তাহলে এটা তো প্লুরাল হবে না। তাহলে হান্ড্রেডস অফ স্টুডেন্টস, হান্ড্রেডস অফ চেয়ার্স, হান্ড্রেডস অফ পেন্স, হান্ড্রেডস অফ টিচার্স। তাহলে এখানে বলা হচ্ছে হান্ড্রেডস অফ স্টুডেন্টস জয়েন দ্য সেমিনার, জয়েন দ্য মিটিং। তাহলে শত শত ছাত্রছাত্রীরা সেমিনারে উপস্থিত হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমি বলতাম এখানে, এই তোমাদের সেমিনার হয়েছিল আজকে, কতজন ছাত্রছাত্রী আসছিল? স্যার আজকে তো 200 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এবার আসেন, 200 জন ছাত্রী উপস্থিত ছিল, নির্দিষ্ট করে বলবো, নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছে, কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যা নেই। নির্দিষ্ট সংখ্যা বললো 200 জন ছাত্রছাত্রী গুনেছে সে, 200 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে এর আগে সংখ্যা বসাতে হচ্ছে, তাহলে লিখতে হবে 200, লিখতে হবে 200, এর যোগ করা যাবে না, এর যোগ করা যাবে না, আর একটু আগে যোগ ছিল, এখন এস তুলে দিতে হবে, লিখতে হবে 200 of students, 200 of students join the meeting, join the seminar, 200 of students join the seminar। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আমাদের যেন ভুল না হয় পরবর্তীতে। শুধু মনে রাখবেন 100,000, মিলিয়ন, এগুলোর পূর্বে যদি সংখ্যা বসানো হয় তাহলে এদের সাথে এর যুক্ত হয়, যদি সংখ্যা না বসানো হয় তাহলে এদের সাথে সংখ্যা বসানো হয় তাহলে এর যুক্ত হয় না, আর সংখ্যা না বসানো হয় তাহলে অবশ্যই এস বাই এর যুক্ত হবে। এই সেন্টেন্সটি পরীক্ষা একাধিকবার এসেছে এবং গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আসছে, যেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা আসছিল এই সেন্টেন্সটা, হিজ ইংলিশ নলেজ ইজ পোর, হিজ ইংলিশ নলেজ ইজ পোর। এখানে কারেকশন করতে বলা হয়েছিল এই সেন্টেন্সটা রাইট না রং। এই সেন্টেন্সটা রং, এই সেন্টেন্সের কারেকশন হবে his knowledge of English is poor। এখানে কিন্তু অ্যাবাউট হবে না, আপনার মাথা মধ্যে অ্যাবাউট ঘুরতেছে, ওটাও থাকবে পরীক্ষায় অপশনে, চিন্তা করেন না, ওই অপশন দিয়ে দিবে। হ্যাঁ, না না না, এই নুসরাত লিখে ফেলেছে অলরেডি ভুল। হিজ ইংলিশ ইজ পোর, না না না, এটা ভুল হবে, কবির নাম, এটা ভুল হবে, লিখতে হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর, অ্যাবাউট না, about না, his knowledge of English is poor, his knowledge of English is poor। এই সেন্টেন্সটা কারেক্ট লিখতে হবে, এটা বললাম ভাই, his knowledge of English is poor, এই সেন্টেন্সটা কারেক্ট। তাহলে পরের সেন্টেন্স আমরা যাচ্ছি 12 নম্বরে, the food tasted well। একজন এখানে লিখেছিলেন শাহিন আলম, সেটা হচ্ছে যে ওখানে টেস্ট হবে বলেছিলেন, কেন টেস্ট হবে বলেছে আল্লাহ জানে। তাহলে এখানে ফুডটা ভালো ছিল, আমরা বলি না এক বাসায় খেয়ে আসলাম, আরে দারুণ ছিল, খিচুড়িটা দারুণ ছিল, আজকে গরু মাংসটা দারুণ ছিল, আজকে চিকেনটা, আজকে মাটনটা যে ছিল না দোস্ত, একদম দারুণ। এটা হতে পারে না, ভালো ছিল খাবারটা, তাহলে টেস্ট লিখবো কেন? এটা আমি 5টা লিখতে পারি না? আমার কি অপরাধ হয়ে গেছে 5টা লেখা? দ্য ফুড ইজ টেস্টেড ওয়েল, নুসরাত পারফর্ম করছেন, এটা ভালো, নুসরাত শান্তা পারফর্ম করেছেন, সেটা হচ্ছে না না, এটা আমরা প্যাসিভে করবো কেন? উনি প্যাসিভে করেছেন, কারণ অ্যাক্টিভ সেন্টেন্স হয় না। আমি বলছি না যে খাবারটা ভালো ছিল, আপনার বাসায় খাইলাম আমি, তা হ্যাঁ আমি বলবো না যে আপনাদের বাসার খাবারটা আজকে চমৎকার ছিল, ডেলিসিয়াস, ভেরি ডেলিসিয়াস, খুব ভালো লেগেছে, আবার আসতে চাই, এরকম বললাম। যদিও আপনি দাওয়াত দিবেন না, আগে দাওয়াতটা খেয়ে তৃপ্তি নিয়ে নিলাম নুসরাতের কাছ থেকে, নুসরাত জাহান শান্তা। হ্যাঁ, জাস্ট কিডিং ইউ, হ্যাঁ মাইন্ড করবেন না, আমি যাচ্ছি না ভাইয়া। দ্য ফুড টেস্টেড ওয়েল, এখানে একটা বিষয় খেয়াল করা, সেটা হচ্ছে যে এই টেস্ট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আপনাকে কথা বলেছিলাম, লিঙ্কিং ভার্ব মনে আছে না? লিঙ্কিং ভার্বের কথা বলেছিলাম যে লিঙ্কিং ভার্বের অনেকগুলো লিস্ট রয়েছে এখানে, এই লিস্টগুলো দেখলে আমাদের মাথা ঘুরে। আপনাকে মনে রাখতে হবে লিঙ্কিং ভার্বের লিস্ট, কয়েকটা লিঙ্কিং ভার্ব খুব গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষা আসে। একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে কিফ। হ্যাঁ, এই লিঙ্কিং ভার্বের পরীক্ষা আসে। লুক এবং লিঙ্কিং ভার্ব, এগুলো পরীক্ষা সাধারণত আসে। তাহলে এই টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, ওই বলেছিলাম হানি টেস্ট সুইট,
তাহলে লিঙ্কিং ভার্বকে যদি বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় তাহলে লিঙ্ক ভার্ব পাওয়া যায়। যে ভার্বকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, যে ভার্বকে এমি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্বকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় সেই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা এই টেস্টেরটা লিঙ্কিং ভার্ব পাচ্ছি। দ্য ফুড ওয়াজ ওয়েল বলতে পারি না, খাদ্যটি ভালো ছিল, খাবারটি ভালো ছিল, দ্য ফুড ওয়াজ ওয়েল বলতে পারি ভালো ছিল। কিন্তু আরেকটি কথা ওখানে রয়েছে সেটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক আছে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কোন পার্সোনাল বসে বলেছিলাম পরীক্ষা আসবে, আপনি ভুলে গেছেন, আমি ভুলি নাই। লিঙ্কিং ভার্বের পরে পৃথিবীতে একমাত্র ভার্ব আছে, একটি ভার্ব আছে যে ভার্বের পরে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে, নাম কি? লিঙ্কিং ভার্ব। তাহলে যে ভার্বের পরে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ কোনটি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, অ্যানসার হবে গুড। বি কেয়ারফুল, ভুল কিন্তু এভাবে হয়। দ্য ফুড টেস্টেড গুড, হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে, কবির নাম বুঝতে পেরেছেন, অ্যাডজেক্টিভ হবে। দ্য ফুড টেস্টেড গুড মানে খাবারটি ভালো ছিল, ওয়েল না। ওয়েল, হ্যাঁ ওয়েল একটা জায়গায় অ্যাডজেক্টিভ হয় বলেছিলাম, আপনাকে ভুলে গেছেন কিনা। ওয়েলের জন্ম হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, ডিকশনারি খুলেন সার্চ দেন কি দিবে? ওয়েলের পাশে অ্যাডভার্ব এডিভি লেখা থাকবে, অ্যাডভার্ব। কিন্তু ওয়েল একমাত্র জায়গায়, একটি জায়গায় অ্যাডজেক্টিভ হতে পারে শুধু শারীরিক সুস্থতার ক্ষেত্রে। ওয়েলটা অ্যাডজেক্টিভ হয় যে শুধু শারীরিক, হাউ আর ইউ, আই এম ওয়েল বলতে পারবেন, কারণ ওয়েলটা এখানে গুড। ওয়েল মানে শারীরিক সুস্থতা বোঝাচ্ছে। কিন্তু এখানে কি শারীরিক সুস্থতা নাকি খাবারটি ভালো? খাবারটির ভালো খারাপ এই গুণ নিয়ে কথা হচ্ছে, এখানে শারীরিক সুস্থতা বোঝাচ্ছে না যে খাবারের স্বাস্থ্য খুব ভালো, না এটা না, এটা হচ্ছে যে খাবারটি ভালো ছিল কিনা। তাহলে শুধু শারীরিক সুস্থতার ক্ষেত্রে ওয়েলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। গুড গুড, থ্যাংক ইউ। এই যে ফাহিম হৃদয় বলেছেন যে সুস্থতার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এই যে আপনারা শিখতেছেন, ভালো লাগছে। এখন আমাকে বলেন 13 নম্বর সেন্টেন্সটা কোথায় ভুল আছে? A book of mine was lost. A book of mine was lost. A book of mine has been lost. A teacher of mine is unmarried. A teacher of mine is unmarried. অন্তর প্রশ্ন এখান থেকে আসতে পারে। এখানে লেখা আছে যে a book of mine was lost, a book of mine has been lost, a book of mine is lost, যেভাবে লেখা আপনি। আচ্ছা, কেউ অ্যান্সার করছেন না, তাহলে আমিই করি। এই সেন্টেন্স কোনো ভুল নাই, সেন্টেন্স কারেক্ট। A book of mine মানে এটা সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে আসছে, খেয়াল করি। A book of mine, a book of teacher, a teacher of mine, a phone of mine, a laptop of mine, a pen of mine, আর কিছু বলতে পারেন আপনি। wife of mine বলতে পারেন। এই সেন্টেন্সে কোনো ভুল নেই। এবার ইজ লস, ওয়াজ লস তো কোনো সমস্যা না, দা ইজ লস থেকে ওয়াজ লস এবং ইজ লস দুইটাই তো ভার্বের এই যে সিঙ্গুলার ফর্ম ইউজ হয়েছে ভার্বের, তাহলে এখানে তো ভুল। আ বুক অফ মাইন্ড মানে কি? আ ফ্রেন্ড অফ মাইন্ড মানে কি? আ ওয়াইফ অফ মাইন্ড, আ হাজবেন্ড অফ মাইন্ড, আ পেন অফ মাইন্ড, আ বুক অফ মাইন্ড, আ ক্লাস অফ মাইন্ড, আ ফ্যান অফ মাইন্ড, অনেক কিছু বলতে পারেন আপনি। আ বুক অফ মাইন্ড মানে হচ্ছে one of my books। তাহলে এখন থেকে মনে রাখবেন সবসময় বুক অফ মাইন্ড, আ টিচার অফ মাইন্ড, আ ফ্রেন্ড অফ মাইন্ড, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে ওটাকে আপনি রিপ্লেস করবেন বুক অফ one of my books, one of my friends, one of my teachers, one of my students, one of my classes, এরকম এরকম আপনি ইয়ে করবেন। তাহলে আমরা দেখেছি যে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টে দেখেছি যে অন অফ দিয়ে থাকলে অন অফের পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। অন অফের পরে নাউনটা প্লুরাল হয়, ভার্ব ওই যে টি1 পড়েছেন কিনা, মনে আছে কিনা? টি1 দ্বারা বুঝে দ্য নাম্বার অফ অন অফ, নাদার অফ, আদার অফ বা ইসব। দ্য নাম্বার অফ অন অফ, নাদার অফ, আদার অফ, ইসব। এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তাহলে ঠিকই তো আছে, সেন্স কারেক্ট। ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, ডাজ হবে, সেন্স কারেক্ট। আশা করি বুঝতে পারছেন। কোন জায়গায় লেখা থাকলে বুক অফ মাইন্ড, আ ফ্রেন্ড অফ মাইন্ড, আ টিচার অফ মাইন্ড, আ স্টুডেন্ট অফ মাইন্ড, তাহলে আপনি পড়বেন one of my books, one of my teachers, one of my students, one of my villages, one of my classes, is, was, has, এভাবে পড়বেন। তাহলে এখানে এই সেন্টেন্স দুটি কারেক্ট। এই সেন্টেন্স দুটি কারেক্ট কি ছিল যে there was the man, এরকম ছিল মনে হয়, তাই না? এই সেন্টেন্স
there goes the man here মনে রাখবেন শুধু এইভাবে যে here oblique there পরে যদি ভার্ব বসে ভার্ব যেভাবে বলি ভার্ব বসবে যদি ভার্ব বসে তারপরে বসবে নাউন here oblique there পরে যদি ভার্ব বসে তারপরে কি বসবে নাউন here oblique there পরে যদি ভার্ব বসে তারপরে বসবে নাউন here oblique there এরপরে যদি প্রোনাউন বসবে তারপরে বসবে ভার্ব তারপরে কি ভার্ব খুব ভালোভাবে মাথায় নিই যদি আপনি হিয়ার বা দেয়ার দেন যে কোনো দেন দেখুন হিয়ার এরপর আপনি লিখলেন যে কাম আচ্ছা এটাও একটা ব্যাপার এখানে ভার্ব কি হবে ভার্ব বলা যাবে না এখানে ভার্ব কি হবে বলা যাবে না কারণ হিয়ার বা দেয়ারের পর যদি ভার্ব বসেছে যেহেতু খুব ভালোভাবে মাথায় নিই এটা এই সেন্টেন্স খুব ভালোভাবে মাথায় নিই হিয়ার বা দেয়ারের পর যদি ভার্ব বসেছে এই নাউনের উপর ডিপেন্ড করছে এখানে ভার্ব কি হবে সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে আসছে দেখেন হিয়ার বা দেয়ারের পর অবশ্যই ভার্ব বসলে এখানে নাউন বসাতে হবে এই নাউনটা সিঙ্গুলার কিনা এই নাউনটা প্লুরাল কিনা এটার উপর ডিপেন্ড করে ভার্ব বসবে দ্য বাস তা এর কারেকশন দুই ভাবে হতে পারে হিয়ার বা দেয়ার পর ভার্ব বসলে প্রোনাউন না বসে নাউন বসবে এখানে অবশ্যই নাউন এই যে হিয়ার বা দেয়ার প্লাস ভার্ব বসে নাউন বসাতে হবে হিয়ার বা দেয়ার পরে ভার্ব বসালে হিয়ার বা দেয়ার ভার্ব বসালে নাউন বসাবে নাউন বসালে বোঝা যাবে এই ভার্বটা কি হবে তাহলে এখানে দ্য বাস কামস মানে এখানে বাস আসে এই জায়গাটা দাও এখানে বাস আসবে তুমি দাঁড়াও বাস আসবে এখানে বাঘ আসে আরে এখানে রাসেল আসে তুমি জানো এই রুমে প্রতিদিন রাসেল আসে খেয়াল করি তাহলে এখানে হেয়ার বা দেয়ারের পরে যদি ভার্ব বসালে নাউন বসবে কিন্তু হেয়ার বা দেয়ার যদি বসান আপনি মানে দেয়ার এখানে যদি আপনি প্রোনাউন বসান যদি বলেন সি বসালে এখানে ভার্ব বসাতে হবে she is there she is here I am সে কোথায় here I am এই তুমি কোথায় গো here I am এই তো আমি there she is এই তো সে এখানে সেখানে here you are এই তো তুমি এখানে এরকম ব্যাপারটা ওকে আচ্ছা আর কিছু সেন্টেন্স আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে যে তার এরকম প্রশ্ন থাকলো উপরে দেখা যাচ্ছে না মনে হয় which one is correct ইনকারেক্ট আমি যাচ্ছি না পরের ক্লাসে ইনকারেক্টের কথা বলবো কারণ প্রশ্ন কিন্তু কারেক্ট ইনকারেক্ট দুটো থাকতে হবে একটু খেয়াল রাখতে হবে অপশন এ he was died of cancer সে ক্যান্সারে মারা গেছিল he has died of cancer he was killed in 1971 1971 সালে তাকে হত্যা করা হয়েছিল he was killed in 1971 the team is consisted of 11 players. Remember, the news পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো থাকে যেভাবে চারটা অপশন দিয়ে বলে যে এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট তাহলে আপনাকে বলছি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট হবে হি ওয়াজ ডাইড অফ ক্যান্সার সে ক্যান্সারে মারা গিয়েছিল হি ওয়াজ কিলড ইন 1971 দ্য টিম ইজ কনসিস্টেড অফ 11 প্লেয়ার্স 11 জন নিয়ে কি হয় একটি হচ্ছে কোন সেন্টেন্সটি কারেক্ট হবে
বি নাম্বার, এ নাম্বার। আচ্ছা, ফর ইনফরমেশন যারা এ নাম্বার দিয়েছেন, এই নাম্বারটা প্রথমে আমি ক্রস দিয়ে দিচ্ছি। দুঃখের সাথে জানা যাচ্ছে এটা টোটালি ভুল। এটা নিয়ে আমি বারবার কথা বলেছিলাম এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, আপনি কিন্তু এটা গুরুত্ব দিচ্ছেন না। আবার বলছি, আরেকটু বলে দিই যে ডাই অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ডাই অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, belong, happen, occur, happen, occur, পরে হচ্ছে take place, consist of, comprise, প্রভৃতি ভার্বের পূর্বে বিভার বসানো হারাম। আবার বলছি, প্রভৃতি ভার্বের পূর্বে বিভার বসানো হারাম। প্রভৃতি ভার্বগুলো কি বলবো, প্রভৃতি ভার্বগুলো প্যাসিভে লেখা থাকলে বাক্যটি ভুল। প্রভৃতি ভার্বগুলো প্যাসিভে লেখা থাকলে বাক্যটি ভুল। প্রভৃতি ভার্বের পূর্বে এই ভার্বের পূর্বে এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করা নিষিদ্ধ। এগুলো ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হবে। প্রভৃতি ভার্বগুলোর পূর্বে এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার ব্যবহার করলে এগুলো প্যাসিভ হয়ে যায়। তো এই ভার্বগুলোকে প্যাসিভে লিখলে গুনাহ হবে, এই ভার্বগুলোকে প্যাসিভে লিখলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, এটা ভুল হবে, মারাত্মক ভুল হবে। তাহলে এই ভার্বগুলোর পূর্বে কখনো বিভার বসে না। প্যাসিভ কি? বিভার প্লাস ভিতরি। এই ভার্বগুলোর পূর্বে প্যাসিভ, এই ভার্বগুলো দ্বারা কখনো প্যাসিভ হয় না। এই ভার্বগুলো অলওয়েজ অ্যাক্টিভে বসাতে হয়। এই ভার্বগুলো কখনো প্যাসিভ সেন্টেন্সে বসে না। ডাই কখনো প্যাসিভে বসে না। কিভাবে প্যাসিভ হলো? এর আগে আপনি বিভার্ব ব্যবহার করেছেন, আপনি বাক্যটা প্যাসিভে করার চেষ্টা করছেন, আপনি গুনাহগার, আপনি একজন কলঙ্কিত পার্সন, আপনি একজন অপরাধী, আপনি একজন গিলটি যে এটা আপনি বিভার্ব, ডাই ভার্বের আগে কখনো বিভার্ব বসানো যাবে না, কারণ মৃত্যু অলওয়েজ অ্যাক্টিভ হয়। এই ডাই ভার্বের আগে কখনো এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, খুব বেশি আসে, ভালো করে মাথায় রেখি। ডাই, মৃত্যু অলওয়েজ অ্যাক্টিভ, এটা প্যাসিভ ফর্ম হয় না। মৃত্যু কখনো প্যাসিভ ফর্মে লেখা যায় না। জন্ম কখনো অ্যাক্টিভ ফর্মে লেখা যায় না। বেয়ার মানে জন্ম করা, জন্মগ্রহণ সবসময় প্যাসিভ হবে। মানে বেয়ার ভার্বের আগে অবশ্যই বিভার্ব থাকবে। কোন সেন্টেন্স যদি বেয়ার ভার্বের আগে বর্ন, এই বর্নের আগে যদি বিভার্ব না থাকে সেন্টেন্সটি ভুল। আর এই ডাইয়ের আগে যদি বিভার্ব থাকে সেন্টেন্সটি ভুল। তাহলে খেয়াল রাখতে হবে, জন্ম অলওয়েজ প্যাসিভ, কিন্তু মৃত্যু অলওয়েজ অ্যাক্টিভ। মৃত্যু কখনো প্যাসিভে লেখা যায় না। কিন্তু একই সেন্টেন্স দেখেন, এ এবং বি কিন্তু একই সেন্টেন্স, বি এবং বি কিন্তু একই সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের অর্থও প্রায় এক। এটা কিন্তু আমি লিখতে পারতাম, হি ওয়াজ ডাইড ইন 1971 লিখতে পারতাম, কিন্তু এই সেন্টেন্সটা ভুল, কারণ ডাই ভার্বের আগে বিভার্ব ব্যবহার করা হয়েছে, এটাকে প্যাসিভ করার চেষ্টা করা হয়েছে, আপনি একজন অপরাধী, এটা ভুল। আচ্ছা, কিন্তু কিল তো এই লিস্টের মধ্যে নাই, তাহলে কিলের আগে বিভার্ব কেন ব্যবহার করতে পারবো না? কিলকে কেন আমি প্যাসিভে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। সেন্টেন্স কারেক্ট, কিন্তু এখানে এই সেন্টেন্সটা ভুল এই কারণে, কারণ কনসিস্টেড অফ লেখা যাবে না, লিখতে হবে কনসিস্ট, তাহলে ভুল, বিভার্ব ব্যবহার করা যাবে না, সেন্টেন্স ভুল। এখানে ডি নাম্বার সেন্টেন্সটা একটু কারেক্ট, কিন্তু পুরো কারেক্ট করা যাবে, এটা কারেক্ট বলা যাবে, কারণ এখানে দেখেন, এখানে ওয়াজ লিখলে পুরোটা কারেক্ট হতো, কিন্তু এখনো কারেকশন করা যায়, এটা বলা যায় কারেক্ট, এটা কিন্তু কারেক্ট হয় না তা না। তাহলে এখানে দুটো সেন্স কারেক্ট ধরা যায়। কিভাবে দেখেন, এখানে আমি বলেছিলাম যে আপনাকে বলেছিলাম, এটা পড়ে এসেছিলাম যে কামবাই, এই কামবাই মানে হচ্ছে গেট। কামবাই মানে কি? গেট, পাওয়া। কামবাই একটা গ্রুপ ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব। কামবাই মানে হচ্ছে পাওয়া, তাহলে এটা প্যাসিভে লেখা হচ্ছে, খেয়াল করি, তাহলে এটা বি ভার্ব, এটা কাম কে ওয়াজ লিখলে পারফেক্ট হতো, ইজ লিখলেও ভুল হবে তা না। তাহলে এখানে কাম, তাহলে এর আগে বিভার্ব আছে, তাহলে এই কাম বাই, এটা দুইটা মিলে একটা শব্দ। কাম বাই মানে হচ্ছে গট, তাহলে এখানে হচ্ছে গট, ওখানে ছিল গেট গট, কারণ ইজের পরে গট বা গটেন, গেট গট গট অথবা গেট গট গটেন, দুটো কিন্তু হয়, গেট গট গটেন। তাহলে ইজের পরে গট, তাহলে ইজের পরে কাম বাই, কাম, তাহলে ভার্বের 1 নম্বর ফর্মে কাম আছে, ভার্বের 3 নম্বর ফর্মে কিন্তু কাম আছে।
তাহলে এটা কাম, আর এই প্যাসিভের জন্য এই বাই আবার আসছে দ্য লেডি, তাহলে সেন্টেন্সটি কারেক্ট। তাহলে বি এবং ডি কারেক্ট ছিল, সেন্টেন্সে বি এবং ডি কারেক্ট ছিল। আচ্ছা, আজকে কি পর্যন্ত রাখবো কিনা, আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি, কারণ একটু সমস্যা আছে। পরবর্তী ক্লাসে এই আমরা কারেকশন নিয়ে আরো দ্বিতীয় অংশ আলোচনা করব এবং এর ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তবে এই স্বামী ভাষাতে আলোচনা করে নিতে হবে ক্লাসটা কখন হবে। যদি এই পজিশনে হয় তাহলে আমি 2-1 দিনের মধ্যে দিতে পারবো, আর নাহলে একটু সময় লাগবে আমার। এখন আপনাদের সমস্যা হচ্ছে কিনা, সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা বা সবকিছু, আর 2-1টা প্রশ্ন করতে পারেন যে কোনো প্রবলেম থাকলে, জানার থাকলে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখছি কেন, কারণ এখানে সাবজেক্টের এগ্রিমেন্টের অনেক রোলগুলো আমরা হয়তো ভুলে যেতে বসেছিলাম, ওগুলো আমি নক করে দিয়েছি। তারপর টেন্সের 2-1টা ভুল বলে দিয়েছি, শুরুতে একটা টেন্সের ভুল ছিল, প্রোনাউনের ভুল ছিল আমাদের। হ্যাঁ, আর যে প্যাসিভের যে ব্যাপারটা ছিল এটা অনেকে ভুলে যায়, খুব বেশি ভুলে যায় যে এই ডাই কখন এর আগে কিন্তু বিভাগ ব্যবহার হবে না। আচ্ছা, 2-1টা যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন নিতে পারবো। আর যদি বলেন যে 2-1টা সেন্টেন্স করাবো সেটাও সমস্যা নেই, কোনটা চাচ্ছেন। একটু দ্রুত জানি যে 2-1টা সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারবো, সমস্যা নাই। আরো একটু সময় আমি দিব। 2-1টা সেন্টেন্স নিয়ে কথা বলবো নাকি আপনারা প্রশ্ন করবেন? বলেন, যদি প্রশ্ন থাকে করতে হবে, নাহলে যদি বলেন যে স্যার না আরো কিছু কারেকশন নিয়ে কথা বলি তাহলে বলি, যেটা চাচ্ছেন সেটা হবে, ডিপেন্ডস অন ইউ। কি ব্যাপার, প্রশ্ন করলে আপনারা থাকেন না কেন? আচ্ছা, জালাল সাকিব বলছে যে ডিফারেন্ট বিটুইন সেন্টার অ্যান্ড সেন্টার, মানে স্পেলিং এ ডিফারেন্ট উনি দেখেছেন। স্যার সেন্টেন্স নিয়ে কথা বলেন। আচ্ছা, সেন্টেন্স নিয়ে কথা বলি। জালাল সাকিব বলেছেন যে সেন্টার আর সেন্টার। আচ্ছা, এটা এটা অনেক ধরনের এরকম রয়েছে, আমরা এটা দেখতে পাবো। প্রোগ্রাম এন্ড প্রোগ্রাম অনেক অনেক রয়েছে, এটা বেশ কিছু। সেন্টার এটা কথা, আরেকটা হচ্ছে যে সেন্টার কোনটা হবে, এরকম আমরা অনেক পাবো। অর্গানাইজেশন এস পাবো, এরকম এই যে লেটারের লাফালাফি আমরা পাবো। হ্যাঁ, তারপর হচ্ছে কোয়াইট, হ্যাঁ, একটা শান্ত, আর একটা হচ্ছে যে সম্পূর্ণ। তাহলে এই যে আমরা এগুলো পাবো, এইগুলো আসলে কোনো ব্যাপার না, এটা আপনি যেভাবে লেখেন। হ্যাঁ, এটা আপনি ক্যাডার এটা কোনো ব্যাপার না, এটা যেভাবে লেখেন দুটোই কারেক্ট হবে। কারণ এখানে ব্রিটিশ আমেরিকানের ব্যাপার, আর কিছু না। এটা ব্রিটিশ আমেরিকানদের অ্যাকসেন্টের ব্যাপার, যেটা একভাবে লেখে আরেকজন হবে। অর্গানাইজেশন আপনি যে দিবেন নাকি এস দিবেন এটার উপর নির্ভর করছে। এটা কোনো ব্যাপার। ব্রাজিল, এই যে এটার প্রশ্ন তুলে অনেক কথা বলা যাবে। ব্রাজিল, তাহলে আমি কি ব্রাজিল এটা লিখবো নাকি আমি ব্রাজিল এটা লিখবো, তাই তো? এসব ভিত্তিহীন গোড়ামি, এটা শেখারই দরকার নাই আমি বলবো। যদি আপনি আরো বেশি শিখতে চান সেটা অ্যাডভান্স লেভেলে রাইটিং করতে হবে। যদি আপনি অ্যাডভান্স রাইটিং করেন, এটা আমি অনেকদিন পড়েছি, রাইটিং অনেক ক্লাস নিয়েছি, তাহলে এই রাইটিং করলে এই বিষয়গুলো জানা দরকার হয় যে আমি আরো ভালো লেভেলে শিখতে চাইছি। এটা হচ্ছে একটা ব্রিটিশ একটা আমেরিকান, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। এটা আমেরিকানরা এটা লেখে, এটা ব্রিটিশরা এটা লেখে, আর কিছু না। আমেরিকানরা হচ্ছে এই এস দিয়ে লেখে, এটা ইউরোপরা এটা দিয়ে লেখে, এটা ভিত্তিহীন, এসব বাদ দেন। আচ্ছা, তো এটা সেন্টেন্স আমি দেখাই, সেটা হচ্ছে যে আই নিড অ্যান অ্যাডভাইস। আচ্ছা, নাম্বার কত ছিল জানি না, একটা নাম্বার দিয়ে দিলে হলো। আচ্ছা, আই নিড অ্যান অ্যাডভাইস। মাই টিচার gave me many homeworks. Tell me what's the name? Tell me what's the name? I need advice. My teacher gave me many homeworks. Tell me what's the name? হ্যাঁ, সেন্টেন্স কারেকশন। তাহলে আপনারা একটু দেখেন যে সেন্টেন্সে কি ভুল আছে।
আই নিড অ্যান অ্যাডভাইস। এখানে যে ভুলটা আছে এটা একটা সিম্পলি আমরা এই ভুলটা বড় ভুল করে ফেলি সময় সময়। সেটা হচ্ছে যে এখানে এখানে আমরা বলতে পারতাম যে এরকম বলা যায় যে যে I have an important business. I have a business এটা বলতে পারতাম। I have a business, আমার একটা বিজনেস রয়েছে, না বলতে পারতাম না, এটা ভুল বলতাম। এখন এই সেন্টেন্সটি রং। অ্যাডভাইস অলওয়েজ আনকাউন্টেবল নাউন, আর